নমস্কার। অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আজ আপনারা শুনবেন 2025 সালের প্রথম গল্প, লেখিকা সাগরিকা রায়ের কলমে একটি টান টান থ্রিলার, রঙিন সাপের নাচ। মানুষের মনস্তত্ত্ব ঠিক কতটা জটিল আমরা কতটাই বা জানি। একজন মানুষের মনের ভেতরের অন্ধকার তাকে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারে এক ভয়াবহ পিশাচ। আর সেই পিশাচের পৈশাচিকতা ঠিক কতটা ভয়ানক এবং কতটা মারাত্মক তারই পরিচয় দেবে আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা সাগরিকা রায়ের কলমে রঙিন সাপের নাচ। For better experience, kindly use your headphone. যেন হিম পড়ছিল। সন্ধ্যের বাতাসে কেমন একরকম ধোঁয়াটে গন্ধ, হিমের গন্ধ। অদৃশ্য বরফের কুচি কুচি টুকরো সন্ধ্যের বাতাসকে ভারী করে তুলছে। সঙ্গে সঙ্গে হিম শীতল পরিবেশ অনাকাঙ্ক্ষিত আতঙ্কের বার্তা বয়ে আনছে। বাস স্ট্যান্ডে একটু লালচে আলো মন খারাপের চাদর গায়ে দিয়ে থমকে আছে। শিরশিরে বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঠান্ডাটা এবার পড়েছে। ঠান্ডায় জবুথবু মানুষ বাসের জন্য উদ্গ্রীব হয়ে আছে। অফিস থেকে অটোতে চেপে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো কনাদ। দুটো হাত পকেটে ঢুকিয়ে নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করছিল। কেমন এক থমথমে আলো রাস্তার দুপাশের গাছগুলোর ফাঁক ফোকর দিয়ে ঝুঁকে পড়ে অন্তিম নিঃশ্বাস ফেলার মতো হাঁপাচ্ছিল। বাসটা আসতেই উঠে পড়ল কনাদ। আজ আর জানলার ধারে সিট খুঁজল না। অনেক যাত্রীর শ্বাসকষ্ট হয় বলে জানলার কাঁচ সরিয়ে রাখে। কনাদেরও শ্বাসের প্রবলেম আছে, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও তার রয়েছে। জানালা খোলা থাকার ফলস্বরূপ হু হু করে বাতাস এসে পড়ে। বাসের পেছন দিকে জানালার ধারে ধারে ঠাসাঠাসি ভিড়। কন্ডাক্টর চেঁচিয়ে যাচ্ছে, পেছনে এগিয়ে যান, পেছনে এগিয়ে যান। ঠেলাঠেলি করতে করতে একসময় পেছনে এগিয়ে গেল কনাদ। অন্য সময় জানলার ধার পছন্দ করে কনাদ। ওদিকে একটা সিট লাকিলি পেয়ে গেল। বয়স্কা মহিলা নেমে গেলেন বলে কনাদ বসার জায়গা পেল, কিন্তু সিটটা জানলার ধারে। বোঝা যাচ্ছে আর জানলার ধারেই তাকে বসতে হবে। বসে জানলার কাজ নামিয়ে দিল। সাইডের জায়গা মনে মনে দখল করল কনাদ। পাশের প্যাসেঞ্জার নেমে গেলে সাইডে চলে যাবে ও। বসে একটু স্বস্তি হলো। আজ অফিসে পৌঁছতে দেরি হয়েছিল। বাড়ি থেকে বের হতেই দেরি হলো। রাতে ভালো করে ঘুম হয়নি বলে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলে উঠতে দেরি হলো। চটপট করতে পারে না বলে বের হতেও দেরি। রঞ্জার টাইম সেট করা আছে। যতই বিজনেস নিয়ে ব্যস্ত থাকুক না কেন, যতই পার্টি অ্যাটেন্ড করুক না কেন, ভোরে ওঠা মাস্ট। নিজেকে কন্ট্রোল করতে জানে বলেই হয়তো একদিক স্মুথলি সামলে যাচ্ছে। কবে যে এই বিজনেস ব্যাপারটা বুঝে ফেলল বউটা। কনাদ এই একটা জায়গায় গিয়ে রঞ্জাকে ঈর্ষা করে। কেউ এগিয়ে গেলে তাকে হয় টেনে নামাও, নয়তো তাকে টপকে যাও। টপকে যেতে হলে সাপলুডো খেলতে হয়। খুব সাবধানে একটা একটা দান ফেলতে হয়। একবার পা ফসকে গেলেই ব্যাস, তুমি তখন পুরো ফাঁদে পড়া মাঝি। কনাদ জানে জীবনের পা ফেলার কায়দা। খুব কষ্ট করে যে শিখতে হয়েছে এমন নয়, কিন্তু হয়ে গেছে। ফট করেই হয়ে গেল। কিভাবে কিভাবে জীবন ওকে হাত ধরে প্রত্যেকটা স্টেপ শিখিয়েছে জানে একমাত্র কনাদ নামের এই মাচো সুদর্শন বছর 30-এর এই যুবকটা। আর জানে না, ভগবানের নাম বিশ্বাসের আগে অন্য কাউকে বিশ্বাস করে কনাদ। তার হিস হিসে খসখসে হাসি যে শুনতে পায় কনাদ। কোনো কাজের আগে সে নিজে ইঙ্গিত দেয় কনাদকে,
সে কে? কণাদের আত্মা হতে পারে। কণাদ নিজেকে ছাড়া আর কাউকে কখনোই বিশ্বাস করেনি। রঞ্জা জানতেও চায়নি কণাদের অতীত নিয়ে। প্রেমে পড়ে হাবুডুবু খেলে ওই গোল্লায় চলে যাবে, থাকে শুধু বর্তমান। এখন রঞ্জা নিজেকে নিয়ে খুব ব্যস্ত, খুব ভালোবাসে নিজেকে। কণাদ খেয়াল করে রঞ্জাকে, রঞ্জা সেটা জানে না। রঞ্জা ঘুম থেকে উঠে হালকা স্ট্রেচিং করে নেয়, এতে নাকি জড়তা কাটে। ইদানিং কার্ডিও এক্সারসাইজ করছে, মেদ ঝরাচ্ছে। স্নান করে লোশন মাখতে মাখতে হাঁটছিল রঞ্জা। কণাদের ঘর বরাবর প্যাসেজ দিয়ে বারচারে হাঁটে, নয়তো জগিং করে। কণাদের ঘরের দরজা বন্ধ হলেও জানালা খোলা। শ্বাসের দোষ আছে কণাদের, বন্ধ করে শ্বাসকষ্ট হয়। কণাদকে শুয়ে থাকতে দেখেছে রঞ্জা। কণাদ শুয়ে থেকে ওকে লক্ষ্য করছিল। অফিস নেই, শুয়ে আছো দেখছি। শরীর ঠিকঠাক তো? না হলে কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নাও। শুনে তাড়াহুড়ো করে উঠে পড়েছে কণাদ। বহুদিন পরে রঞ্জা কথা বলল কি? ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। চোখে চোখ, হাতে হাত, এসব এখন অভাবিত কণাদ রঞ্জার মধ্যে। যেদিন থেকে রঞ্জার বাবা গত হয়েছেন সেদিন থেকে একমাত্র সন্তান বলে বাবার সমস্ত সম্পত্তির মালিক রঞ্জা। সম্পত্তি তো কম নয়। এখন রঞ্জা সোজাসুজি কণাদের দিকে মালিকের চোখে তাকায়, তীব্র অবজ্ঞা সেই দৃষ্টিতে। সেই পুরনো খুকি খুকি আদুরে রঞ্জা ঝট করে হারিয়ে গেল। ওর বাবাটা ছিল ধড়িবাজ, মহা ধুরন্ধর লোক, একেবারে চড়িয়ে খাওয়া প্রাজ্ঞ লোক। চোখের দিকে এমনভাবে তাকাতো যেন কণাদ শার্টের নিচে গেঞ্জি পড়েছে কিনা দেখতে পাচ্ছে। কণাদকে আগাগোড়া জরিপ করা হয়ে গিয়েছিল তার। মেয়েকে কিছু উপদেশ দিয়েছিল। উপদেশ পেয়েই রঞ্জা কেমন যেন পাল্টে যাচ্ছিল আস্তে আস্তে। বুড়ো একদিন সন্দেহ প্রকাশ করেছিল কণাদ সম্পর্কে। রঞ্জার সঙ্গে নিজের ঘরে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে কফির কাপ হাতে নিতে নিতে দুঃখ করছিল মেয়ের কাছে। যাকে ভালোবেসে বিয়ে করলে সে তো মাকাল ফল। ওপরেই ব্যাখনদারি আর ভেতরে ফাঁকা, ওটা দাঁড়াস। চেহারা সর্বস্ব। মনে রাখিস আমার কথা, আমি মানুষ চিনতে ভুল করিনি আজ অব্দি। এই ছেলেটি সুবিধের নয়, নজরে রাখিস। সেদিন সকাল থেকে এই লোকটার হাবভাব দেখে খুব খুব সন্দিহান ছিল কণাদ। এক মুহূর্তের জন্য রঞ্জাকে চোখের আড়াল করেনি। ওর মনে হচ্ছিল শ্বশুর লোকটা জিলিপির প্যাঁচ কষছে মনে মনে। বাপ বেটির মধ্যে কথাবার্তা হবে একটা, এটা ঘুগনি আলুর দম ফেরি করে যাওয়া লোকটার মতো অবিরাম কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিল। কথাটা কি সেটা শোনার জন্যই আড়ালে ছিল কণাদ। ওর মন ঠিক বুঝতে পারে এসব। এই ব্যাপারে কে ওকে হেল্প করে আসছে সেই ছোটটি থেকে। সে অশুভ আত্মার খিসখিসে হাসি সময় এলে টের পায় কণাদ। বুঝে ফের কাজে নামার সময় হলো। সেই নরক থেকে উঠে আসা পুঁতিগন্ধময় জীব ইঙ্গিত পাঠাতে থাকে, উঠো হে, কতক্ষণ ঘুমাইবা, এইবারে কাজ জেলামো। অনেকদিন পরে সেই খিসখিসে হাসি শুনতে পাচ্ছে কণাদ। তখন যখন কিছুদিন ধরে শ্বশুর লোকটিকে পছন্দ হচ্ছিল না কণাদের, পাশাপাশি একটা শিনশিনে ভয় কাজ করছিল তার। গুপ্ত কথা আছে একটা, সেটা রঞ্জার বাবা জেনে ফেলল কিনা সেটাই ভাবনার বিষয় ছিল। বহুদিন আগে অসমের মালিগাঁওয়ে লোটাস অফ ফ্রেন্ডস নামে একটা সংস্থা খুলেছিল কণাদ। আসলে বাড়ি থেকে পালিয়ে অসমে এসে উলুবাড়ির এক ধূর্ত লোকের খপ্পরে পড়েছিল কণাদ। তার কাছেই জীবনের সচারু হাতে ঘড়িও বলা যায়। সময়কে ব্যবহার করা শেখা তার কাছেই। গ্রামের ছেলের মন শাহরিক পালিশে ঝকঝকে হলো।
বয়স বাড়তেই সংস্থা খুলে বসল কনাদ। পুরো লোক ঠকানোর ব্যবসা, টাকা ডবল করার ব্যবসা। প্রথম দিকে কিছু টাকা ইনভেস্ট করতে হয়, আর 10 টাকা দিলে 2 ঘন্টা পরে পাবে 20। লোকে লোভে পড়ে টাকার অঙ্ক বাড়িয়ে চলল। 100 2 ঘন্টায় 200 হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সময় বাড়াচ্ছিল কনাদ। তখন 10,000 টাকা 20,000 হতে একদিন সময় লাগছিল। কিন্তু কেউ ঠকেনি। শেষ রাত থেকে লাইন পড়ে যেত অফিসের সামনে, নাম লিখিয়ে যেত সকলেই। 1 নম্বরে যার নাম, সে হয়তোবা রুটি সবজি নিয়ে এসে রাত 11টায় এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ডিনার সেরে নিচ্ছে। সকাল 6টায় কনাদের অফিস খুলত। দেখে শুনে বেনিয়ারা টাকার থলি নিয়ে লাইন দাঁড়াতে শুরু করল। 1 লাখ ঠিক 2 দিনের মাথায় 2 লাখ হয়ে যেতে কাড়াকাড়ি পড়ে গেল কনাদকে নিয়ে। তখন দেদার টাকা উঠত কনাদের চারপাশে। 1.5 কোটি টাকা হাতে এলো যখন, শেষ রাতে ট্রেন কনাদকে ততক্ষণে পৌঁছে দিয়েছে কলকাতার নামী হোটেলে। এই সময় শর্মনের সঙ্গে যোগাযোগ। এদিকে লোক দেখানো চাকরি না হলে লোকে সন্দেহ করে, চাকরি একটা চাই। লোকের সন্দেহ খুব খারাপ। সে এক ঝামেলা ছাড়া আর কিছুই নয়। মোটামুটি একটা চাকরি না পেলে চলছিল না। মালিগাঁওয়ের লোকটা খানিক লেখাপড়া করিয়ে দিয়েছিল যাতে চলনসই হতে পারে। গ্র্যাজুয়েশনের জাল সার্টিফিকেট জোগাড় করেছিল সেই সময় শর্মন এলো। তারপরে মানে অনেক পরে এলো রঞ্জা। টাকা দেখে ওরাও মজে গিয়েছিল, কিন্তু ওই শালা শ্বশুর কেমন কেমন সন্দেহ চোখে তাকাতে শুরু করেছিল। ভেতরে ভেতরে ভয় তারা করছিল কনাদকে। লোকটা ওর হাঁড়ির খবর যদি জোগাড় করে ফেলে, 1 সুতো ধরে টানতে 1000 রুই কাতলা, তারপর লেজা মুড়ো নিয়ে সব উঠে আসবে। জীবনে অপরাধ কি একটাই করেছে কনাদ? সব উঠে আসতে পারে রঞ্জার বাবার গুঁতোগুঁতিতে। এই আয়েশি জীবন 1 লাথিতে হাপিস হয়ে যাবে। 3 বছর আগে বেশ কয়েক লাখ টাকা নিয়ে অসম থেকে গা ঢাকা দিয়েছিল কনাদ। আর লোক দেখানো ব্যবসার ফাঁদে পা দেয়নি। এলো কলকাতায়, 5 তলা হোটেলে উঠল। পরে দেখে শুনে একটা ফ্ল্যাট ভাড়া নিল। মালিগাঁওয়ের লোকটা মালের আধা আধি ভাগ নিয়েছিল, তবু টাকা দেখাতে অসুবিধা ছিল না কনাদের। বিলাস বর্ষণে হাল্লা হাল্লা অবস্থা ওর। তখনই সরমনকে নিয়ে একটা ঝামেলায় পড়ল কনাদ। সরমনের কেসটা কমপ্লিট হয়ে গেলে ওই অঞ্চলটা ছেড়ে দিয়ে পার্ক সার্কাসের কাছাকাছি একটা ফ্ল্যাটে উঠে এলো। নীল লেন্সের আইডিয়া তখনই। আগে ছিল ধূসর চোখ, সঙ্গে হেয়ার স্টাইলটাও পাল্টে নিল, তবে ছদ্মবেশ ধারণ করতে বেশ লাগছিল। রঞ্জা ক্যামাক স্ট্রিটে ওর সঙ্গে দেখা করতে এসেছিল। কালো শেরওয়ানি আর ব্যাক ব্রাশ করা, নীল চোখের কনাদকে দেখে বোকা হয়ে গিয়েছিল রঞ্জা। কনাদ রঞ্জাকে বলেছিল রঞ্জার পছন্দ জানে বলে এই মেকওভারের আইডিয়া। শ্বশুরের অমতেই বিয়ে করেছিল কনাদ। বিয়ে করেই বউ নিয়ে সোজা হানিমুন। শ্বশুরটার মুখ বন্ধ করতে চেয়ে এছাড়া কোনো উপায় ছিল না। লোকটারও করার কিছুই ছিল না। পরে তো লোকটা একটা রিসেপশনের ঘটাও করে। সেটা জাস্ট লোক দেখানো ছাড়া আর কিছুই না, কিচ্ছু না। সব বোঝে কনাদ, সব। গুরু, তুমি কটা দিন আগে জন্মেছ বলে ভেবো না কনাদ তোমার পা চিটে দেবে। দেখবে কি করি, তোমার বুকের ওপর বসে তোমারই দাড়ি ওপরাবো দাদু। আদরে আদরে অভিমানের সোহাগে বউটাকে এমন পটিয়েছিল যে বউ ওকে না দেখে আমি থাকতে পারি না বাবা বলে ঝুলে পড়ল। ফাঁসিতে না, বাবার গলা ধরে। বাবা আর কি করে, আদরের মেয়ে বলে কথা, মেনে নিল মেয়ের বায়না। ব্যাস, কনাদ গোছগাছ করে ফ্ল্যাট ছেড়ে দিয়ে রঞ্জার অনুরোধে উঠে এলো শ্বশুরবাড়ি। ঘাড়ে এসে উঠল শ্বশুরের। সকাল বিকেল শ্বশুরের সামনে ঘোরাঘুরি করে কনাদ। জামাই কিনা একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য মাইনের চাকরি করে। কনাদ ভাবে লোকটা বোকা,
লোকটার জায়গায় কনাদ হলে কবে খালাস করে দিত মেয়ের বয়ফ্রেন্ডকে। বিয়ের চাঁদ দেখার কথা ভুলেই যেত মেয়ে। অ্যাকচুয়ালি কনাদের ডেস্টিনি ছিল বিজনেসম্যান হওয়ার, সোজাসুজি বড় লোক হওয়ার। মালিগাঁয়ের লোকটা বলতো, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু বি আ গুড হিউম্যান বিং। কনাদ মনে করে আমি যা করছি তাতেই সেরা হতে হবে, সে যে কাজই হোক না কেন। সেদিন ঘর থেকে বেরিয়ে বারান্দায় শ্বশুরকে দেখে ফের ঘরে ঢুকে গিয়েছিল কনাদ। লোকটার মুখোমুখি হতে চায়নি। ইদানিং অসহ্য লাগছে লোকটাকে। লোকটা রঞ্জার বাবা বলেই অস্বস্তি বেশি। সবসময় একজোড়া চোখ ওকে অনুসরণ করছে, ভাবতেও অস্বস্তি। শ্বশুরও অসহ্য হয়ে উঠেছিল কনাদকে দেখে। কনাদ শ্বশুরের মনের ভাব বেশ ভালো বুঝতে পারছিল। লোকটার চোখ ওকে দেখলেই টেরিয়ে টেরিয়ে কথা বলে। ইনকাম তো চোখে দেখা যায় না জামাইয়ের, অথচ পয়সা ওরায় কোথা থেকে? লোকটা সেদিন সন্দেহ করে প্রথম, যেদিন রঞ্জার জন্মদিনে হীরের নেকলেস নিয়ে আসে কনাদ। সেই দিন শ্বশুরের টনক নড়ল। হীরের নেকলেসটা মেয়ের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়েছিল। প্রশ্ন করেছিল মেয়েকে লোকটা, এটার টাকা কি তুই দিয়েছিলি? ওহ, তুমি যে কি বলো না, আমার জন্য গিফট কি আমি কিনবো? রঞ্জা হেসেছে, কিন্তু কনাদ গন্ধ পেয়েছিল বিপদের। এমনভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছিল যে কনাদ বিপদের আঁচ পেয়েছিল হালকাভাবে হলেও। ভেতরের ব্যালকানিতে দাঁড়িয়ে কনাদকে ডেকে বসিয়েছিল মুখোমুখি। বাড়ি কোথায় তোমার? আসলে তোমার সম্পর্কে কিছু জানা হয়নি সেই অর্থে। কোথায় জন্ম, বাবা কে, কি করতেন তিনি, নামই বা কি, কিছুই বলনি আমাকে। এসব আমাকে জানানোর কথা তোমার। যেহেতু বিয়েটা তোমরা করছো, আমি দিইনি, সেই কারণেই বলছি। আমার সন্তানের বিয়ে যদি আমি নিজে দিতাম তাহলে সেই দায়িত্বটা ছিল আমার। এখন তুমি আমায় জানাবে সেসব, এটা তোমার দায়িত্ব। কনাদ কথা সাজাচ্ছিল মনে মনে। ইচ্ছে করেই বাবাকে মনে রাখিনি একেবারেই। মা তো সেই কবেই মরে বেঁচেছে। যা ভালোবাসাটুকু পেয়েছিল সেই মায়ের কাছেই পেয়েছিল। মা মরে যেতে বাবা অমানুষ হয়ে গেল বলেই মনে হয় কনাদের। না হলে সৎ ভাইয়ের বডি খুঁজে বের করে কনাদকে অপরাধী সামিল করতে চায় কেউ? সে যদি বাবাই হয় তাহলে কি সন্তানের উচিত সেই বাবাকে ক্ষমা করা? যে ক্ষমা করে করুক, কনাদ পারেনি, আর কোনোদিন পারবেও না। কিন্তু এখন এই ধুরন্ধরকে কেমন করে বশ করা যায়? লোকটা এত চতুর, কনাদের প্রতিটা কথা যাচাই করে নেবে। আর তখনই লোকটা জেনে যাবে কনাদের ইতিহাস, ভূগোল, অ্যাটনমি, কনাদ কি কি করতে পারবে না। হিসাব করে কনাদ। 1, কনাদ বাবার নাম বলতে পারবে না। 2, যে গ্রামে থাকতো সেখানকার নাম বলতে পারবে না। 3, নিজের আসল নামও বলতে পারবে না। আর 4, অসমের নাম উল্লেখ করা যাবে না। মালিগাঁও বা উলুবাড়ির নামও বলা যাবে না। মুখ ফসকে কিছুতেই যেন এই নামগুলো সামনে না আসে। লোকটা বালির ঢিপি ঘুরে কনাদের অতীতের বডি বের করতে চায়। কনাদ সেটা করতে দেবে কেন? কিন্তু জবাব তো একটা কিছু দিতেই হবে। ও প্রাণে মনে চাইছিল কেউ আসুক এখনই। প্রসঙ্গ পাল্টে দিতে একটা ভূমিকম্পও হতে পারে তো। কনাদ সবে গলা খাঁকারি দিয়ে সংলাপ বলবে বলবে করছে, ঠিক তখনই গল্পের মতো বিপত্তারিণী রঞ্জা এসে হাজির। ঝলমলে শাড়িতে গয়নায় উজ্জ্বল রঞ্জা ঝমঝম করে হাজির। মাই গড, এখানে বসে আড্ডা দিচ্ছ তোমরা? গেস্টরা তোমাদের জন্য ওয়েট করছেন যে। ওঠো ওঠো ওঠো। টেনে হিঁচড়ে দুজনকে তুলে নিয়ে গেল রঞ্জা বাড়িতে আসা গেস্টদের সামনে। সেদিন ওদের জন্য পার্টি দিয়েছিল শ্বশুর। গেস্ট ভর্তি ব্যাংকোয়েট হল থেকে আলোর রোশনাই ছলকে পড়ছিল। কনাদ সেদিন বেঁচে গিয়েছিল রঞ্জার জন্য। কিন্তু লোকটা সহজে ভোলেনি। প্রশ্নগুলো ম্যাজিশিয়ানের মতো সাজিয়ে রেখেছিল কনাদের সামনে, তাসের মতো। পর্যায়ক্রমে তাস তোলো আর জবাব দাও। কতক্ষণ কনাদ এড়িয়ে চলবে লোকটাকে? বিশেষ করে একই বাড়িতে থেকে মুখোমুখি না হয়তো উপায় নেই। চোর পুলিশের খেলা কতদিনই বা চলতে পারে?
কনাদ পেছনে দেওয়াল অনুভব করছিল ক্রমশ। লোকটা বুঝতে পারেনি আঁড়াশও ইচ্ছে করলে কখনো কখনো ফনা তুলতে পারে। রঞ্জার বাবা যখন ওর সম্পর্কে খোঁজ নিতে শুরু করলো, কনাদ সেদিন ব্রেকফাস্টের টেবিলে ক্যাপাচিনো খেতে খেতে দীর্ঘশ্বাস ফেলল। ফের আরেকটা। বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করারও তো নেই। ইনসুলিন নিত লোকটা। ওষুধ ফেলে দিয়ে অন্য ওষুধ ভরে রেখেছিল কনাদ। লোকটা কি সে খবর জানতো? কনাদের দিকে বিষ দৃষ্টি ফেলে আরাম করে বসেছিল, হাতে সিরিঞ্জ, নিজেই পুশ করত। সেদিন ইনসুলিন নিয়েই লোকটা নিস্তেজ হয়ে পড়েছিল। রঞ্জা বাড়িতে ছিল না, ফেসলিফটিং করাতে মুম্বাই গিয়েছিল। সুযোগটা ছাড়ে কি করে কনাদ? অবস্থা খুব খারাপ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল শ্বশুরের। শেষ দিকে চোখের তারা স্থির হলো যখন শ্বাস ফেলল কনাদ। এবারে মেয়েকে খবর দেওয়া উচিত। কনাদি খবর দেয় ওকে। রঞ্জা ফ্লাইটে চলে এলো, কিন্তু কেন কি জানে তারপর থেকেই রঞ্জা দূরে সরে যাচ্ছিল। অবশ্য রঞ্জার বাবা যে কিছু বলে কনাদের বিপক্ষে কান ভাঙিয়েছিল সেটা যেমন ঠিক, তেমন রঞ্জা সে কারণেই সরে যাচ্ছিল সেটাও হয়তো আসল কারণ নয়। রঞ্জা আসলে অন্য জীবনের খোঁজ পেয়ে গিয়েছিল। মুম্বাইতে শুধু ফেসলিফটিং না, আসগরের সংযোগে রোশনাই জ্বালতে গিয়েছিল রঞ্জা। জানে কনাদ ধোঁয়া দেখে নয়, ধোঁয়া দেখা দিতে পারে ভেবেই ও আগুনের প্রতীক্ষা করে। রঞ্জা ফিরে এলো বাবার অসুস্থতার খবর পেয়ে। মেয়ে এসে আর বাপকে দেখতে পেলেও কথা বলতে পারেনি, কোনো সলা পরামর্শ করতে পারেনি, কারণ শ্বশুর তখন ইহলোকে নেই। রঞ্জা কি বুঝেছিল কে জানে? বাবার মৃত্যু নিয়ে ওর আদৌ ছিটে ফোটা সন্দেহ ছিল কিনা জানতেও পারেনি কনাদ, জানার চেষ্টাও করেনি। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। রঞ্জা আরও বেশি করে ওর বাবার ব্যবসা দেখভাল করতে শুরু করলো, কিন্তু কনাদকে দাঁত ফোটাতে দেয়নি সেখানে। কনাদ তালিবালি করে ভুলিয়ে ভালিয়ে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু রঞ্জা স্পষ্ট করে দিয়েছে, এখানে আসবে না তুমি, নিজের চাকরি নিয়ে থাকো। বাবা চায়নি তুমি আমাদের পারিবারিক ব্যবসায় হাত দাও। আমি বাবার ইচ্ছের অমর্যাদা করতে পারবো না, সরি। বলেছিল রঞ্জা এসব। সোজাসুজি কনাদের দিকে তাকিয়েই বলেছিল। যেভাবে অধস্তনের দিকে তাকিয়ে উপরওয়ালা বলেন, কনাদ আশ্চর্য হয়েছিল, কিন্তু মুখে কিছু বলেনি। আবার পুরো ছবিটা ভুলেও নি। ব্রেনের বিশেষ ফ্রেমে আটকে গেছে সেই ছবি। আটকে নিয়েছিল সে, যেভাবে বাবার ছবিটা এখনো কোনো এক অজানা উপায়ে আটকে আছে। কিন্তু ওই বাবা লোকটাকে নিয়ে এগোতে সাহস হয়নি। ওই এলাকায় কনাদ নিরাপদ নয়, কিন্তু শ্বশুরকে পেরেছিল। লোকটা কবে যে ওর ব্রেনে আটকে গেল আজও বুঝতে পারে না কনাদ। আসলে ঘৃণা জন্ম নিয়েছিল লোকটার প্রতি। সেই ঘৃণাই কনাদকে এগিয়ে নিয়ে গেছে লক্ষ্যে। আচ্ছা, লোকটাও ঘৃণা করত কনাদকে, তাহলে সে কেন কনাদের ক্ষতি করতে পারল না? ভাবতে গিয়ে কারণটা বুঝে ফেলল কনাদ। লোকটার কোনো লক্ষ্যই ছিল না, ছিল শুধু রাগ আর তীব্র সন্দেহ। ওতে আর কোন কাজটা হয়? কনাদ ভেবেছিল এগুলো কদিনের জন্য দুঃখ বিলাস, কিন্তু তখন থেকেই, বা বলতে গেলে সেদিন থেকেই, কনাদ যেন ঘরের কোণে পড়ে থাকা বিবর্ণ আসবাব, যাকে প্রয়োজন হয় না অথচ ফেলেও দেওয়া যায় না। কনাদ বোঝে নিজের পজিশন। গুড়গুড় করে শ্বশুরবাড়িতে ঢোকে হাঁদা জামাই, আর গুড়গুড় করে বের হয়। বাড়ির ড্রাইভার, ঝি, চাকর কেউ রেয়াত করে না কনাদকে। ওরা জানে ওদের মনিব হলো রঞ্জা, যে কিনা কনাদেরও মনিব। নিষ্প্রিয় কনাদ ঠান্ডা চোখে দেখতে থাকে। দেখে যাচ্ছে সব। অবাক হয়ে দেখে বউকে। নিজের বউ বলে ভাবাই যায় না রঞ্জাকে। নাচ আর ফাইটিং মুভিজ মিলে একটা
এক্সারসাইজ করে রঞ্জা। লুকিয়ে দেখেছে কনাদ। হেব্বি দেখায় রঞ্জাকে। কি দাপটের সঙ্গে বেঁচে আছে রঞ্জা, দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল কত রাত করে পার্টি থেকে ফিরল, হাজবেন্ডকে জানানোর সৌজন্যটুকুও নেই ওর। কনাদ লক্ষ্য করেছে রঞ্জা কার সঙ্গে যেন ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সেরি কালারের লং ড্রেসের একটা স্লিটস তুলে ধরে নিয়ে হাসতে হাসতে নেমে যাচ্ছে রঞ্জা। হাই হিলের শব্দ হচ্ছে কনাদের বুকে ধুকপুকের মতো। একটা করে সিঁড়ি ভাঙছে রঞ্জা, আর শব্দ উঠছে ধুকপুক ধুকপুক করে। রঞ্জা নেমে যাচ্ছে অন্য পুরুষের কাছে যাবে বলে। হাসিতে আদরে মিষ্টি মোহময়তা গলে পড়ছিল কালারফুল মোমের মতো। কনাদ জানে কে আছে ফোনের ওপাশে, সেই হ্যান্ডসাম ভি সেফটি পরা যুবক। কনাদ দেখেছে ওদের পার্ক হোটেলে ঢুকে যেতে, মোট 5 বার দেখেছে। রঞ্জার বডি ল্যাঙ্গুয়েজগুলো পোষমানা বিড়ালের মিউ মিউ, ফরফর এসবই শুনতে পেয়েছে কনাদ। এই ভাষায় একসময় কনাদের সঙ্গে কথা বলতো না রঞ্জা? সেই কথা এখন ভুলেই গেছে কনাদের বউ। এই যুবককে চেনে কনাদ, চেনা হোটেলের মালিক, যেমন চেহারা তেমন অর্থবান। রঞ্জা দেখে শুনে বেশ ভালো বজরা খুঁজে নিয়েছে, নাকি ময়ূরপঙ্খী নাও। কনাদের মতো ফুটো নৌকা বেছে নেয়নি এবারে। কনাদ বুঝতে পারে সব। কেউ ওকে পছন্দ করছে সেটা যেমন বোঝে, অপছন্দটাও বোঝে। এই বোঝাবুঝির খেলাটা খেলতে জানে বলেই তো কনাদ। রঞ্জা ঠিক এইখানটিতে কনাদের কাছে হেরে যাবে, যেতেই হবে। কনাদের চোয়ালের হাড় শক্ত হয়ে ওঠে। বাসটা থেমেছে। ওর পাশের যাত্রী নেমে গেল, আরো কেউ কেউ নেমে গেল। বাইরে ঘন অন্ধকার, বাসের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছে ঠান্ডা বাতাস। ঘড়ি দেখল কনাদ, 6:30। এর মধ্যেই অন্ধকার নেমে এসেছে। দূরে দূরে মাঝে মাঝেই আলোর শাড়ি দেখা দিয়ে হারিয়ে যাচ্ছে। ওয়ান ওয়ে দিয়ে ছোট গাড়ির ছোটাছুটি চলছে। বাস স্টার্ট নিতেই লাফিয়ে কে উঠে এলো একটা তরুণী। তরতরে তাজা চুলে বার্গেন্ডি ঝলক, জিন্স আর পুলোভারের ভেতর থেকে দাপিয়ে উঠছে শরীর। এদিক ওদিক তাকিয়ে সিট খুঁজল, পরে খালি সিট দেখতে পেয়ে সোজা এসে কনাদের পাশে বসে পড়ল। গোলাপ গন্ধে ভরে গেল কনাদের বুক, ডিওর গন্ধ। সোজা সামনের দিকে তাকিয়ে পাশের গোলাপ সুন্দরীকে অনুভব করছিল কনাদ। স্টেপ কাট চুল, মাঝে মাঝে হাওয়ায় উড়ে ঝাপটা মারছে কনাদের গালে। মেয়ে তো মোবাইল নিয়ে ব্যস্ত, মেসেজ পাঠাচ্ছে, নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। ইস, এই মেয়েরা চলে যায় চোখের সামনে থেকে। প্রচণ্ড ঈর্ষা গ্রাস করল কনাদকে। রঞ্জার সঙ্গে তিক্ততার সম্পর্ক ক্রমশই বাড়ছে। এখন ইচ্ছা করে ফের কোনো মিষ্টি সম্পর্কে জড়িয়ে পড়তে। ভালো লাগে না মন, খুব লোনলি ফিল করে। এই মেয়ে থাকে কোথায়? খুব ইচ্ছা করে কথা বলতে। মেয়েটা কনাদের সঙ্গে কথা বলবে কি একটু? আলাপ করে বন্ধুত্ব তৈরি করে নিতে কতক্ষণ সময় লাগে কনাদের? এসব ব্যাপারে এক্সপার্ট কনাদ। শরীর উলঝুল করছে কেন মেয়েটিকে দেখে? তীব্র টান অনুভব করছে কনাদ এই অচেনা মেয়েটির প্রতি। কেউ কেউ থাকে আকর্ষণ করার ক্ষমতা নিয়ে জন্মায়। এই মেয়ে তেমনই একজন। এদেরই হুড়িপড়ি বলে নাকি? এক মুহূর্তে মধুদাকে মনে পড়ে গেল। এই মেয়েটাকে দেখে কি বলতো মধুদা? মুখ বন্ধ হয়ে বড় বড় শ্বাস ফেলত। অফিসে মধুদার জিভ দিয়ে অনর্গল মধু ঝরে। 4 জন মহিলা আছে অফিসে, রিহা, সোনালি, অনুলেখা আর কবিতা। রিহাকে নিয়ে অশ্লীল ছড়া বানিয়েছে মধুদা। রিহা বেশ উপভোগ করে ব্যাপারটা। কণা দেখেছে এই মেয়েরা সব এনগেজড, এদের প্রতি আকর্ষণ বোধ করে না কণার। টাটকা ফুলে ওর আগ্রহ। এখন না, সে ছিল বরাবর। এখন তো জীবন ভারী একঘেয়ে হয়ে উঠেছে।
ঘুম ভাঙলেই মনে হয় আজ আর কিছু করার নেই, সারাদিন বেকার যাবে। ঘাড় গুঁজে বসে থাকতে থাকতে কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে সামনের থাকা যে কাউকে। ইদানিং রঞ্জা ইচ্ছে করেই দূরে সরে গেছে। কনাদ বুকের ভেতরে জমে থাকা রাগ ক্ষোভ নিয়ে অবিরত জ্বলতে থাকে। আজও ফের সেই ভেতরের উন্মাদটা জাগছে। মনে হলো কতদিন শরীর নিয়ে খেলা হয়নি, কেন এমন লাগছে কনাদের? উপসী মন জেগে উঠছে শরীরের গন্ধে। বাঘ যেন খিদের মুখে কাঁচা রক্তের গন্ধ পেয়েছে। বহুদিন পরে শর্মানকে মনে পড়ে গেল। অনেকদিন শর্মান কনাদের কাছে ছিল, পালিয়ে এসেছিল 24 পরগনার কোনো এক গ্রাম থেকে। বাপ মা নেই তার, কাকার কাছে থাকতো। কনাদের সঙ্গে দেখা হয় বাসে। কনাদ তখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তখন শর্মন মাত্র 24। শর্মন বিউটি পার্লারে চাকরি করে, পার্ট টাইমার। রোজ দেখা দেখি হতে হতে ভাব হতে সময় লাগলো না। 24-এর পূর্ণতায় মাতোয়ারা তখন কনাদ, শর্মন অন্তঃপ্রাণ তখন। কিন্তু একদিন যখন রঞ্জা এলো কনাদের জীবনে, তখন আর শর্মন টানত না তেমন করে। রঞ্জা ঝলমলে রং রূপে মাত করে দিল কনাদকে। একদিন সিটি সেন্টারে দেখা হয়েছিল রঞ্জার সঙ্গে। কনাদের নীল চোখের সাগরে ডুবল রঞ্জা। অনেক সময় কেটেছে রঞ্জার সঙ্গে তখন। রঞ্জাকে ড্রিঙ্ক ধরিয়েছিল কনাদ। সে এক উন্মাদের সময় গেছে। ঝুপ করে উড়ে গেল শর্মনের ওপর টান। অ্যাকচুয়ালি টান কি ছিল কখনো? এখন মনে হয় টান নয়, যা ছিল তা হলো মোহ, নারী শরীরের প্রতি মোহ। আসলে শর্মনী তো প্রথম নয়। নিভাবেশীর মেয়ে কুসুমকে বেশ মনে পড়ে। উঠতি বয়সের মেয়ে মামাতো দাদার সঙ্গে মেলা দেখতে গেল। মেলায় এত ভিড়, দুজনে ছাড়াছাড়ি হয়ে গেল। মেঘ করে এসেছিল, বৃষ্টি নামবে নামবে ভাব। কনাদ পাগলের মতো খুঁজে ফিরেছে কুসুমকে। মেয়েটা বাতাসে উড়ে গেল। কত খোঁজাখুঁজি। কেউ বলে নারী পাচারকারীরা মেলায় ঘুরে বেড়ায়, কেউ বলে মেয়ে ধরে নিয়ে যায়। কুসুমকেও ওরা নিয়ে গেছে। নিভাবেশী কান্নাকাটি করতে করতে চুপ করেছে একদিন। পরে শোকখানিক থিতিয়ে আসতে কনার দামি মোবাইল ফোনের ক্যামেরায় পিসির ছবি তুলে দিয়েছে। ছবি দেখে পিসি খুশি হয়েছিল মনে। ভেবেছিল কনাদ হয়তো সন্তানের জন্য মায়ের ব্যথা ভুলিয়ে দিতে চেয়েছে পিসির ছবি তুলে। নিভা পিসি গোপন দুঃখ ভরা চোখ তুলে ফোনের দিকে তাকিয়েছিল। কনাদের ভালো লাগবে ভেবে একটুখানি হেসেছিল। সেই ছবি এখনো হয়তো গুছিয়ে রেখেছে পিসি। কুসুম ফিরে এলে দেখাবে ভেবে রেখে দিয়েছে আলমারিতে। পিসি জানে না কুসুমকে বিক্রি করে দেওয়ার টাকায় ফোনটা কিনেছে কনাদ। এসব ব্যাপারে হাতে খড়ি সেই কিশোর বয়স থেকেই। রঞ্জা এসে ঝড় বইয়ে দিয়েছিল জীবনে। লাইফস্টাইল পাল্টে গেল কনাদের। ইচ্ছেই করতো না শর্মনের কাছে যেতে। মেয়েটা বোকা ছিল। কনাদ তো তোকে ফেলে দেয়নি তখনও, ফেলতেও না হয়তো। থাকতিস তোর মতো তুই। কনাদের ব্যাপারে নাক গুলিয়ে ভুল করে ফেললি। কনাদ তখনও বলেনি যে তোকে ছেড়ে দেব। যদি বলতো, যখন ছেড়ে দিত তখন না হয় ঝামেলার ভয় দেখাতিস। কিন্তু তুই কি করলি? ভয় দেখালি মহিলা সমিতিতে নালিশ করবি বলে, পুলিশের কাছে যাবি বলে। বিয়ের টোপ দিয়ে সহবাসের অপরাধ করেছে কনাদ। বেশ, কনাদেরও কি আর এসব ভালো লাগছিল? লাগেনি। আর লাগেনি বলেই ওকে সরে যেতে হলো। সেই দিনটা বেশ মনে পড়ে। আসলে বিশেষ দিনগুলো কি করে যেন ব্রেনের বিশেষ এক ফ্রেমে বাঁধাই হয়ে গেছে। এমনই এক দিন ছিল, ঠান্ডা আর মেঘলা। কনাদ সবে অফিস থেকে ফিরেছে। তুই শুরু করলি ঘ্যান ঘ্যানানি। কালই চল, মন্দিরে বিয়ে করে নেব।
আহা সোনামণি, লাল চাঁদ দেখতে ইচ্ছে করছিল তোমার। কণাদের কিছুই করার ছিল না। এত বিরক্ত করছিল শর্মন। এদিকে রঞ্জার বাবার পয়সার শব্দ কানে বাজছিল তখন সব সময়। রাগের মাথায় আর নেশার ঝোঁকে শর্মনের গলার নলিটা কেটে দিল। শর্মন কেমন কাঁপছিল, থরথর করে কাঁপছিল ওর শরীর। হ্যাঁ রে বাবা, ওই শরীর নিয়ে যত মুশকিল হয়ে গেল। যে শরীর খেলতে শেখায় সেই শরীর বিপদে ফেলে, এই কথা সেদিন বুঝেছিল কনাদ। একটা সুন্দর শরীর লাশ হয়ে গেলে যে কি খারাপ হয়ে যায়, কেশ পুরো গুবলেট ম্যাডাম। আপনার ওই শরীর তখন একটা পচা বেওয়ারিস মাল, বেহেস্ত হয়ে গেল জাহান্নাম। ভাবুন শর্মন ম্যাডাম, কেমন বিপদে ফেলেছিলেন সেদিন আমাকে। একটা পুরো নারী শরীর নিয়ে কি করে কনাদ? অত রাতে একটা বডি নিয়ে যাবে কোথায়? ফ্ল্যাটের 1000টা চোখ, তার উপর নিজের গাড়ি নেই। গাড়ি থাকলে ডিকিতে করে বডি বাজার করে দেওয়ার কথা ভাবতো হয়তো, কিন্তু বাইকে করে একটা মরা আর মেয়ে ছেলেকে নিয়ে কোথায় বা যাবে সে? কেমন করে যাবে কনাদ? হ্যাঁ, এইরকম একটা ঘটনা ঘটেছিল অবশ্য। মাঝে বন্ধুর বডিটা বসিয়ে দুপাশে দুজন বাইকে চেপে মেন রোড ধরে গিয়ে কোনো নদীতে বডি ফেলে হাত ধুয়ে বসেছিল। কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ভাবা যায় না জাস্ট। কিন্তু ওসব সুবিধে খুঁজতে যায়নি কনাদ, তৃতীয় ব্যক্তিকে সাক্ষী রাখতে চায়নি। কিন্তু এ কি ঝামেলা রে বাবা, কি ঝামেলাই না গেছে সেদিন। রাত বাড়ছিল, সকাল হলেই বডি নিয়ে হজ্জতি বাড়বে। এদিকে রঞ্জা আবার রাত বাড়লেই ফোন করতো ওর বাপকে লুকিয়ে। কি যে দেখেছিল বড়লোকের বেটি কণাদের মধ্যে। রঞ্জা সুন্দরী আর চটকদার মেয়ে, সে পাগল হয়ে গেল কণাদের জন্য। অবশ্য সেই রোশনাই ঝরে গেছে বহুদিন। তো সেই রাতে রঞ্জার ফোন আসতেই মাথা ঠান্ডা হয়ে গেল। যে চাকু দিয়ে নলি কেটেছে সেটা দিয়েই শর্মনের নরম মাংস চাকা চাকা কেটে হালকা ভেজে নিল কনাদ। অলিভ অয়েল দিয়ে ভেজে নিতে স্বাদ হলো, নরমও। এক রাতে একটা গোটা বডি উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, আর সেটা হয়ও না। প্লাস্টিক সিটের ওপর শর্মনকে শুইয়ে রেখে সাইজ করে নিয়েছিল। গুছিয়ে কাজটা করতে বেশি সময় লাগেনি, ঘণ্টাখানেক হবে হয়তো। আসলে তখন ঘড়ি দেখার কথা মাথায় আসেনি। সেটা কি আর তখন আসে? প্লাস্টিক সিটের মধ্যে রক্ত টক্ত ছিল প্রচুর। গুঁড়ো সাবান দিয়ে সেই সব ধুয়ে মুছে সাফ, সুতরাং করতে খুব খাটুনি গেছে। তারপর ছোট ছোট প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছিল সে। এদিকে 3rd ফ্লোরের অনুপ হাজরার সঙ্গে লিফট শেয়ার করতে হলো। লোকটা কথা কম বলে বলে কোনো কৈফিয়ত বানাতে হলো না। কিন্তু কোনো হারামজাদার কৌতূহল নেই, সে ভয় কি ছিল না? ছিল। সে ভাবনা মাথায় রেখেও ছিল। বৃষ্টির দিন বলে নির্জন ছিল রাস্তাঘাট। তারপর পাড়ার মোড়ের মাথায় সরু গলির ভেতরে নেড়িদের মোচ্ছব লেগে গেল। 1 ঘন্টায় শর্মন ভরসা। কি করবো শর্মন ম্যাডাম, আমি এটা নিজে থেকে চাইনি, আর সেটা বললে ভুল বলা হবে। চেয়েছি তুমি সরে যাও আমার আর রঞ্জার জীবন থেকে, কিন্তু তাই বলে প্যাকেট করে নেড়িদের মোচ্ছবের আইডিয়ার মাথায় এইসব আনার ইচ্ছা ছিল না। ভালোবেসে না, ভয় ছিল কেশ খেতে হতে পারে কিনা। তাছাড়া বড় পুরনো হয়ে গেছিলে তো। এই কথা সত্যি শর্মন, কা করু সজনী। মেরি চুল সামনে ফোনের সুইচ অফ করে এতক্ষণে কনাদকে খেয়াল করল। গোলাপের পাপড়ি সামান্য ফাঁক হলো। একটা রিকোয়েস্ট করব, কিছু মনে করবেন না তবে, বলে ঘাড় হেলিয়ে কনাদের চোখে চোখ রাখল। না না, কি মনে করব বলুন। আমাকে ওপাশের কি দেবেন প্লিজ? এমনভাবে তাকালো পুরনো কনাদ ঘুম ভেঙে জেগে উঠে দাঁড়ালো।
শিরা ধমনীতে রক্তের তীব্র স্রোত অনুভব করল সে। প্রবল উত্তেজনায় শরীর কাঁপছিল। যেভাবে গলার নলি কাটার পরে সরমনের শরীরটা কাঁপছিল, কনাদ বুঝল ও খুন হয়ে যাচ্ছে এই গোলাপ সুন্দরীর হাতে। আহা, কি সুখ মরে যেতে। কনাদের বুকে আগুন জ্বলছিল। এইরকম মেয়েই চায়ও। আরে আগুন জ্বালাতে না পারলে কি আর পারলি? হাট্টাঘট্টা মানুষটাকে মাখন বানিয়ে দিতে জানলে সেই পুরুষ তোর গোলাম হবে, এ তো জানাই কথা। এই মেয়ে আগুন জ্বালাতে জানে। দাও দাও আগুন ধিকে ধিকে দিয়ে শুরু করে। তারপর আগুন জ্বলবে। বস্তির পর বস্তি ছাই করে পুরুষের শরীরে মালিস্টোরের বিল্ডিং ওঠে। ওহ, জোরসে চল, তাল ঠুকে জোরসে চল। হ্যাঁ হ্যাঁ, আসুন না, মানে বসুন না বলে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে শরীরে শরীরে মাখামাখি হতে হতে থেমে গেল। আবেশ রেখে গেল দেহ মনে। কাঁপুনি ধরছে কনাদের শরীরে। এভাবে হঠাৎ এমন কামজর্জর হয়ে ওঠা পসিবল কিনা জানতো না কনাদ। রঞ্জা বা সারমান কেউ একথা বুঝতে দেয়নি ওকে। মেয়েটি এসে পাশে বসল। এক্সকিউজ মি, একটু জাগটা ধরবেন? ব্যাগটা কনাদকে ধরতে বলে ইয়ারপাডস কানে গুঁজে নিল। ফের ব্যাগ ফিরিয়ে নিতে নিতে অসম্ভব সুন্দর একটা হাসি হাসল। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ততক্ষণে কনাদের প্রাণ মনের সর্বনাশ হয়ে গেছে। প্রাণটুকু শুধু ধুক ধুক করছে। খুব ভালো হয়ে গেল মনটা। এরকমই হয় প্রত্যেক ভালোবাসার সঙ্গে মুখোমুখি হয়ে। একই অভিজ্ঞতা বারবার। সরমনের সঙ্গে যখন, রঞ্জার সঙ্গে যখন, আর এই সুন্দরীর সঙ্গে যখন। কুসুমকেও কি ছেড়েছে দাদা হয়েও? মনে পড়ে যায় সেই সব রোমাঞ্চকর দিনগুলো। এই মেয়েটা কেমন হবে? ভালোই জমবে মনে হচ্ছে। ইচ্ছা করে একটু হেলে বসে কনাদ। মেয়েটা বুঝল কি? কই কিছু বলল না তো। ও একেবারে জমে যাবে। এরপর আলাপ গড়ালো অনেকটা। দুটো স্টপে ছেড়ে দিল কনাদ। কি হবে বাড়ি ফিরে? মেয়েটা যাচ্ছে তাড়াতলা। ওর সঙ্গে আজ অনেকক্ষণ সময় কাটাবে। অনেকটা তো যেতেই পারে কনাদ। মুখে আসলো কথা ফাঁস না হলেই হলো। সন্তোষপুর পেরিয়ে যেতেই স্বস্তি হলো। যতই হোক রঞ্জা ওকে এই অবস্থায় দেখলে ঝঞ্ঝা বইয়ে দেবে। আরামের সিটে শরীর এলিয়ে দিল কনাদ। কন্ট্যাক্ট লেন্সের নীলচে চোখে মেয়েটাকে আকাশে উড়িয়ে দিয়েছে তখনও। মধুর আবেশে ভেসে যাচ্ছে রূপসী। এসব খুব ভালো বুঝতে পারে কনাদ। কনাদ বাসের জানলায় বৃষ্টির ছাঁট দেখতে দেখতে ভাবলো রঞ্জা বড্ড পুরনো হয়ে গেছে। একদিন রঞ্জার জন্য সরমানকেও বড্ড পুরনো মনে হয়েছিল তার। পুরনো শব্দটা বারবার আবর্তিত হয় ওর জীবনে। পুরনো 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 জিনিস ভালোবাসে না কনাদ। কি যে করতে পারে ও। আপনি কোথায় যাবেন? মানে কোথায় থাকেন? এই রোডে যাতায়াত করি ডেইলি, দেখিনি আপনাকে তো। বেহালা। আমি বেহালায় থাকি, ওই পর্ণশ্রীতে। সত্যি কেন যে দেখা হয়নি, আমিও সেটাই ভাবছি। সত্যি? আরে আমিও তো ওদিকেই থাকি। ভালোই হলো। ভালো কেন হলো? ও হ্যাঁ, আপনার নামটাই তো জানা হয়নি। সোহেলা, সোহেলা অধিকারী। ভালোই হলো তো। কেন? সোহেলা দুষ্টু হাসি হাসে, জবাব দেয় না। কনাদ জানে समझदार के लिए इशाराয় কাফি হ্যায়। বুক বেয়ে তরতর করে ভালোবাসা নেমে আসে। কনাদ আলতো ছুঁয়ে সোহেলার মন পরীক্ষা করে। সোহেলা হাত সরিয়ে নেয় না, গাঢ় চোখে তাকিয়ে থাকে পরস্পর পরস্পরের দিকে। যখন কনাদ বাস থেকে নেমে এলো তখন সোহেলার মেইল আইডি থেকে ফোন নাম্বার সবই কনাদের হাতে।
কণাদেরগুলো সোহেলার কাছে আছে। আজ রাতে ইনবক্সে আসবে দুজনে। নেমে যাওয়ার আগে ভারী মিষ্টি করে নিচে লিপস্টিক দিয়ে লাভ সাইন এঁকে দিয়েছিল সোহেলা কণাদের হাতে। দিয়েই দুষ্টু হেসে নেমে গেল এক সদ্য প্রেমিককে রেখে। সন্তোষপুরে ফেরার বাস ধরতে এগিয়ে যাচ্ছিল কণাদ। কি হয়ে গেল এই সময়ের মধ্যে? সব পাল্টে গেল। একেই কি প্রেম বলে? যা হলো তা কি সত্য নাকি স্বপ্ন? কোথা থেকে ফের একটা পরি নেমে এলো ওর জীবনে? নিজের কথা বলেছে সোহেলা। বাবার সেকেন্ড ম্যারেজ, সোহেলার মায়ের সঙ্গে বাবার ডিভোর্স হয়ে গেছে। সোহেলা মায়ের কাছে থাকে, মা চাকরি করে। সোহেলা খুব নিঃসঙ্গ। হয়তো এই নিঃসঙ্গতা থেকেই অসমবয়সী পুরুষকে বন্ধু হিসেবে গ্রহণে অসুবিধে নেই ওর। অনুভব করছিল কণাদ সোহেলাকে, একটা নিরাপত্তাও টের পাচ্ছিল। কেউ নেই মানে ভবিষ্যতে ঝামেলার সম্ভাবনা কম। কণাদ আগেই রেখে রাখে পরবর্তী স্টেপ, থার্ড আই আছে ওর। কখন যে কি হয় কেই বা বলতে পারে? কেউ না রে, কেউ না। আজ যে প্রিয় কালও সে প্রিয় থাকবে, এই গ্যারান্টি কণাদ অন্তত নিতে পারে না। জীবন ওকে অনেক শিখিয়েছে। ধীরে ধীরে আস্ত শীতল একটি ক্রিমিনাল তৈরি হয়ে গেছে সে। আর সেটাই কখন কেউ জানে না, কণাদও জানে না। শুধু জানে শরীর ইশারা দেয় বড় কাজে নামার আগে। ইশারাটা ধরতে জানাই হলো মরদের কাজ। কণাদ ঠোঁট সূচালো করে শীষ দেয়, ঝলকা ঝলকা জো হুসন তেরা, হালকা হালকা হ্যায় জো তেরি নেশা। সন্তোষপুরের বাস ধরতে যেতে কণা নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে থাকে। রঞ্জাকে নিয়ে ভাবার দিন শেষ হলো। এবারে নিজেকে আনন্দে রাখার দিন। রঞ্জা, তুমি পুরনো আমার কাছে, আর তোমাকে নিয়ে ভাববো না। এবার নিজেকে নিয়ে ভাবি একটু। গুনগুন করে কণাদ। কাল সোহেলাকে দেখা করতে বলবে। মনটা সোহেলা সোহেলা করছে। ভিক্টোরিয়ায় গেলে কেমন হয়? না, ও সব পুরনো জায়গা হয়ে গিয়েছে। লেকেও গেলে হয়, বা সোহেলা চাইলে দেবদাসে ঢুকতে পারে। নেশা লেগেছে ফের, রক্ত চঞ্চন করছে। রক্তে অক্সিজেনের মাত্রা কি বেশি হয়ে গেল নাকি? রঞ্জা সকালে 1 কাপ গ্রিন টি খায়, হালকা ব্যায়ামও করে। আজ 2 দিন হলো জিমে যাওয়া হচ্ছে না। শরীর যেন ম্যাজ ম্যাজ করছে। 25 তলার এই ঝাঁ চকচকে ফ্ল্যাট সম্পূর্ণ রঞ্জার। টেরেসে দাঁড়িয়ে আকাশ দেখতে ভারী ভালো লাগে। পাখি মনে হয় নিজেকে। রঞ্জা তাকিয়ে দেখল আজকের দিনটা খুব ঝলমলে। ঢিলে কাফতান পরা রঞ্জা চুলগুলো টেনে ক্লিপে আটকালো। ওপরের দিকে তাকায়। নিজের স্বভাবগত বৈশিষ্ট্য ওর। নিচের দিকে তাকাতে ভালোবাসে না সে। নিচের দিকে তাকালে মাথা ঘোরে, ভার্টিগো, ভয় হয় যদি পড়ে যায়। ইদানিং এই ভয়টা খুব চেপে বসেছে তার। কেন মনে হয় আর যেন বেশি দিন নেই, দিনগুলো শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কেউ কি অজানা কোনো নক্ষত্র থেকে বার্তা দিয়ে চলেছে রঞ্জাকে? ইথার বাতাসের তরঙ্গে ভেসে আসছে এক অশুভ বার্তা। রঞ্জা, তৈরি হও, গুছিয়ে নাও নিজেকে। অন্য জগৎ তোমাকে ডাকছে রঞ্জা। এসো এসো রঞ্জা, এসো। কেন এমন হয় জানি না রঞ্জা। বাবার মৃত্যুর পর থেকেই এই ফিসফিস কানে আসছে। যখনই এই ফিসফিস কানে আসে তখনই অবসাদ গ্রাস করে ওকে। ভীষণ মন খারাপের দোলনা দুলতে থাকে বুকের ভেতরে। গতকাল যেমন হলো, পার্টিতে ডান্স ফ্লোরে স্টেপ মেলাতে মেলাতে ঝট করেই যেন হলের সব বাজনা কোলাহল থেমে গেল। জমজমার দুনিয়াটা সরাত করে হারিয়ে গেল চোখের সামনে থেকে। স্টেপ মেলাতে ভুলে দাঁড়িয়ে পড়েছিল রঞ্জা। কেমন যেন মনে হলো সময় বড় কম, সময় বড় কম।
কেউ কি ছিল তখন ওর পাশে? কেউ কি বলছিল এই কথাগুলো? কই না তো, কেউ তো ছিল না। তাহলে এমন কেন হচ্ছে? আগে এমন হয়নি কখনো। মৃত্যু কি বার্তা পাঠাচ্ছে ওর কাছে? নষ্ট প্রেমিকের মতো ইঙ্গিত পাঠাচ্ছে? নাকি রঞ্জা আস্তে আস্তে ডিপ্রেশনে ঢুকে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে? নাকি মোনা পিসির মতো বরের এক্সট্রা ম্যারিটাল রিলেশনের জন্য মন খারাপ করে থাকতে থাকতে কেমনভাবে যেন পাল্টে গিয়েছিল মোনা পিসি। নিজেকে বিধবা ভাবতে শুরু করে। সপাক ভোজন, রংবিহীন শাড়ি, মোনা পিসির সাদা সিঁথি আর অদ্ভুত হাসি মনে পড়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রঞ্জা। ঝকঝকে আয়নায় ওরই প্রতিচ্ছায় পড়ার কথা, কিন্তু মোনা পিসি ফ্যাকাশে হাসি হাসতে থাকে কাঁচের ভেতরে। হাত বাড়িয়ে ছুঁতে চায় রঞ্জাকে। ভয় পেয়ে বেডরুমের আলোগুলো অন করে রঞ্জা। ঘরটা বাতি ঘর হয়ে গেলেও ভয়টাকে ভুলতে পারেনি ও। আজ যেমন হলো, স্নান সেরে চুলে ড্রায়ার চালিয়েছে, আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছে, সেই সঙ্গে মনে হলো পিছনে কেউ হালকা পায়ে হেঁটে গেল। সাদা শাড়ির এক টুকরো অংশ যেন দেখা গেল। চট করে তাকিয়ে কাউকে দেখতে পেল না রঞ্জা। দেখার কথাও নয়, বন্ধ করে কেউ আসবে কেমন করে? সবটাই বুঝতে পারে, অথচ সবটাই বুঝতে পারে না কেন যে অধরা হয়েই থাকে এসব ভয়, ভীতি, আশঙ্কার কারণ। ইদানিং চোখের নিচে হালকা সেট নজরে পড়ছে। রঞ্জা অসুস্থ হচ্ছে ধীরে ধীরে ভেতর থেকে। রঞ্জা মাথা নাড়ে। এসব ঠিক না রঞ্জা, ঠিক না একদম। নিজেকে সামলাও। কেন ভুলভুলাইয়া ঢুকে পড়ছো তুমি? বেরিয়ে এসো। স্নানের সময় হলো। কণাদের সঙ্গে বেডরুম ভাগাভাগির দিকে যায়নি রঞ্জা। সাউথ ফেসিং বেডরুম ওর। কণার থাকে নর্থে। এই স্বামী নামক পদার্থের গুপিচুপি লোকটাকে ঠিকঠাক বুঝতে পারে না রঞ্জা। কেমন যেন গুটিয়ে থাকা লোক, মুখ খুলে কিছুই বলে না। মাঝে মাঝে কেন্ন বলে মনে হয় কণাদকে। আগে যতখানি ভালোবাসার উন্মাদনা ছিল, এখন তার কণা মাত্র নেই। তা বুঝতে পারে রঞ্জা। খুব চুপচাপ হয়ে গেছে কণাদ। কিন্তু কেন? এই কেন শব্দতে এসে থমকে যায় রঞ্জা। এইসব লোককে বিশ্বাস করা ভারী কঠিন কাজ। যে কণাদকে ভালোবেসে নিজেকে এগিয়ে দিয়েছিল, আজ আর সেই লোকটাকে কোথাও খুঁজে পায় না রঞ্জা। যাদের মনকে ধরা যায় না, তারা কি সহজ মানুষ? রঞ্জা বাথরুমে ঢোকার আগে উঁকি দিয়ে দেখে গেল। এই সময় নরম কম্বলে মুড়ে আরামের ঘুমটা উপভোগ করে কণাদ। অন্য সময়, মানে জানুয়ারির লাস্ট উইক থেকেই সারাক্ষণ এসি চালিয়ে রাখে, একদম হাই মোডে। গরম সইতে পারে না বেচারি স্কুল মাস্টারের ছেলে। অথচ এই লোকটার প্রেমে ফিদা হয়ে গিয়েছিল রঞ্জা। কি এক অসীম ক্ষমতা বলে আকৃষ্ট করে ফেলেছিল রঞ্জাকে। সাপের মতো জড়িয়ে ফেলেছিল কঠিন পাশে। রঞ্জা আস্তে আস্তে পা ফেলে। ইদানিং কেমন একরকম নির্লিপ্ত চোখে রঞ্জার দিকে তাকিয়ে থাকে কণাদ। একটা সন্দেহ মাথাচাড়া দিচ্ছে। রঞ্জার নতুন রিলেশনের গন্ধটা কি পেয়ে গেছে কণাদ? এখন কি ঘুমোচ্ছে ও? হ্যাঁ, অবশ্যই এখন ঘুমোচ্ছে ঠিক। মুখে দিয়ে আজ অবাক হলো রঞ্জা। ল্যাপে নিয়ে বসে আছে কণাদ। এত সকালে কি কাজ করছে ও ল্যাপিতে? চুপচাপ নিজের রুমে ফিরে আসছিল রঞ্জা। ছবিটা মাথা থেকে একদম যাচ্ছে না। তন্ময় হয়ে ল্যাপি স্ক্রিনে চোখ সেঁটে রেখেছে কণাদ। ভাবতে ভাবতে গিজার অন করে রঞ্জা। একটা ফোন এসেছে। রঞ্জা থমকালো। কে? রনিত, প্রেমিক প্রবর। সারাক্ষণ নেট সার্ফিং করে আর রঞ্জাকে মেসেজ পাঠাবে। আচ্ছা, আমাকে মিস করো? আই মিস ইউ। সত্যি নাকি সবই ঢপের চপ? কোনো চপ নেই, পুরোটাই চিকেন কাটলেট। হেসে ওঠে রঞ্জার মিষ্টি ঠোঁট দুটো। রঞ্জা অবহেলা করবে ভেবেও পারে না কেন যে আসলে ওর মধ্যে একটা প্রেমিকা লুকিয়ে আছে। বড্ড ভালোবাসার কাঙালো। কণাদের মধ্যে কিচ্ছু পায়নি রঞ্জা।
সত্যি কিচ্ছু না। পেশায় রেডিও জকি রনির ভ্যালেন্টাইন্স ডেতে ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে। একতরা গোলাপি গোলাপ আজ তোমার জন্য, এই বলে সেদিনের প্রোগ্রাম লঞ্চ করেছে রনিত। রঞ্জা ভয়ে সিটিয়েছিল কেউ প্রশ্ন তুলবে ভেবে, কিন্তু আশাতীতভাবে কেউ ভাবল না প্লাইউড কারখানার মালকিনের সাথে আর যে রনিতের কোনো কানেকশন থাকতে পারে। ক্ল্যারিসনিক ফেসিয়াল মেশিনের মুখে লাগানো ব্রাশ সেকেন্ডে 300 বার ঘুরে আলতো স্পর্শে মুখের কোষগুলোর ইতিউতি জমে থাকা নোংরা সাফ করে দিচ্ছিল। ভাবনায় মত্ত থেকেও এই পোর্টেবল গ্যাজেটকে সঙ্গে করে নিয়ে যেতে ভোলে না রঞ্জা। এই গ্যাজেটটাই ওর ছায়া সঙ্গী। নিজেকে প্রেজেন্টেবল রাখলে নিজেরই ভালো লাগে। ফ্রেশ হয়ে ফ্রুট জুস খেতে খেতে রঞ্জা ভাবনায় ডুবে গেল। কনাদ কি আজ অফিস বেরোবে না? চাকরিটা আছে তো। কত চিন্তা অযথা যাতায়াত করতে থাকে মনের অন্দরে বাইরে। সব চিন্তা ডাস্টবিনে ফেলে দিয়ে রিলিফ পেতে ইচ্ছা হয়। খোলা বাতাসে ঘুরে বেড়াতে ইচ্ছা হয়। কেউ তো বারণ করেনি। সম্পূর্ণ দুনিয়াটা রঞ্জার নিজের। তাহলেই অস্বস্তি কেন? জবাব পায় না। আজকের গুড মর্নিং জানিয়ে ঘুম ভাঙিয়ে দেবে রোজ। আজ আর একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো লাগতো, কিন্তু আসগরের সঙ্গে আজকে লং ড্রাইভে বেরোতে হবে রঞ্জাকে। আসগর বড্ড পাগল, কোনো অজুহাত শুনতে চায় না। রনিত বোধ হয় সেদিন আসগরের সঙ্গে ওকে দেখেছে। বারবার প্রশ্ন করছিল, গতকাল পার্টিতে তুমি এলে না কেন? রঞ্জা কাজের ব্যস্ততা দেখিয়েছিল। রনিত অবিশ্বাসী চোখ দিয়ে ফিরে ফেলছিল রঞ্জাকে। মজা বেশ। জীবনটা খুব মজার, খুব আনন্দের রনিত। ভাবনায় ছেদ পড়ে। ফের ফোন। হ্যাঁ হো করে রেখে দিল ফোন। এতক্ষণ ধরে একটা রেস ছিল, সেই ভালো লাগাটা একটু করে কমে আসছে। কনাদ কাল কখন বাড়ি ফিরেছে? অন্যান্য দিনে সে দেখা করে রঞ্জার সঙ্গে। গতকাল নিয়ে 4 দিন হলো কনাদ দেখা করেনি। কেন দেখা করেনি? রঞ্জাকে তুষ্ট করতে নিয়ম করে 2 বেলা দেখা করে কনাদ। কথা হয় তা নয়, কিন্তু এসে দাঁড়ায় চুপচাপ, বা বসে একটা ম্যাগ টেনে নিয়ে পাতা উল্টাতে থাকে। মাঝে মাঝে চোরা চোখে রঞ্জাকে দেখে, আপাদমস্তক দেখে। লোভী কুকুরের মতো চকচক করে চোখ সামনের কাঁচা মাংস দেখে। মজা পায় রঞ্জা, পাশাপাশি তৃপ্তিও আর স্বস্তিও। বুঝতে পারে রঞ্জা এখনো লোভ জাগাতে পারে। বিয়ের পরবর্তী ক্লান্ত ঝুলে পড়া চোখে নারী হয়নি এখন। কনাদ কি খুব ব্যস্ত হয়ে পড়েছে? কিসের ব্যস্ততা? রঞ্জার হাতের জুস পড়ে থাকে। অলস পায়ে রঞ্জা টেরেসে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। নিউজ পেপারে পড়েছে কদিন আগেই স্বামী শ্বশুর মিলে বউটিকে বহুতল থেকে নিচে ফেলে দিয়েছিল। রেলিং নাকি ঢিলে ছিল, বউ হেলান দিয়ে দাঁড়াতে গেছে আর পড়ে গিয়েছে। এটাই হচ্ছে বক্তব্য শ্বশুরকুলের। সত্যিটা পরিষ্কার, রেলিং যে ঢিলে করে রাখা হয়নি তার কি প্রমাণ? কনাদের সঙ্গে সম্পর্কটা যেন কেমন হয়ে গেল। এখন লোকটাকে দেখে গা যেন ঘিন ঘিন করে রঞ্জার। সঙ্গে অজানা ভয় তেড়ে আসে। রঞ্জা কি যথেষ্ট নিরাপদ? পর মুহূর্তে ভয় ত্রাস ঝেড়ে ফেলে রঞ্জা। কনাদ কি ওকে মেরে ফেলবে? আর এসব ভাবছেই বা কেন রঞ্জা? ওকে মেরে কনাদের লাভ কি? বা লাভই তো আছে। রঞ্জা মরে গেলে সব সম্পত্তি কনাদের। উঠে বসে রঞ্জা, ভয় হয়। ফোন অন করে অ্যাডভোকেট স্যান্ডালকে ফোন করে। যা করার সব করে রাখতে হবে। মন কিছু একটা বলছে, সে কথা শুনতেই হবে। একটা উইল করবে রঞ্জা। যদি ওর অপঘাতে বা অপমৃত্যু হয় তাহলে ওর যাবতীয় সম্পত্তি চলে যাবে কোনো চ্যারিটেবল সংস্থায়। টাকা পয়সা ভারী খারাপ জিনিস। কে আপন আর কে পর সেটা টাকা বুঝিয়ে দেয় যখন, তখন হয়তো আর পথ থাকে না বেঁচে থাকার। আচ্ছা, বারবার কেন মৃত্যুর কথা মনে পড়ছে আজ? বাবা সাবধান করেছিল কনাদ সম্পর্কে। বলেছিল অজ্ঞাত কুলশীলস্য। কতটুকু জানো ওর সম্পর্কে?
কিন্তু সম্পর্কের অবনতিতে রঞ্জার কি হাত নেই? আছে, গুরুতর সম্পর্ক আছে। সেই সম্পর্কে কি একটু পালিশ দেওয়া উচিত নয়? কনাদ কেন এমন গুটিসুটি হয়ে আছে? রঞ্জার এক পা এগিয়ে যাওয়া উচিত। নষ্ট সম্পর্ক ডিপ্রেশন আনছে। রিপেয়ার কর রঞ্জা, রিপেয়ার কর সম্পর্কের পালিশ। কনাদ কোথায়? ওকে রেডি হয়নি অফিসের জন্য? কি হলো ওর? রঞ্জার নিজের দেরি হচ্ছে। না, বের হতে হবে। কমলা কোথায়? আয়নায় নিজেকে একবার জরিপ করে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বের হলো রঞ্জা। ঘর লক করে দিল। কমলা, হাই কমলা, ব্রেকফাস্ট রেডি কর কমলা, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। সব রেডি আছে ম্যাডাম, আপনি চলে আসুন। কমলা জোরেই জবাব দিল। কমলার কথাগুলো চার দেওয়ালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে মতো। রঞ্জা কফির গন্ধ পেল। কমলা কফিটা ভালোই বানায়। কনাদ একদিন বলেছিল কমলার কফিও পছন্দ করে। ইচ্ছে করে ফের জোরে ডেকে বলল, কমলা, কফি করেছো? হ্যাঁ ম্যাডাম। রঞ্জা ভাবল, এতগুলো কথা কি কনাদ শুনতে পায়নি? কনাদ কি কফির গন্ধ পাচ্ছে না? পাচ্ছে নিশ্চয়ই। ঠিক চলে আসবে টেবিলে সময় মতো, যেমন অন্যদিন আসে। আচ্ছা, কনাদকে কি ও খুব অবহেলা করেছে কফি খেতে খেতে? না হয় আজ একটু কথা বলবে লোকটার সঙ্গে। নিজেকে নিঃসঙ্গ ভাবে কনাদ। আসলে ওদের সম্পর্কে একটা ইতির দাগ পড়ে গিয়েছে। সেই দাগ কি ঝালাই করার চেষ্টা করবে রঞ্জা? ইচ্ছা করে না মোটেই, কিন্তু কনাদকে ঠিক বুঝতে পারছে না রঞ্জা। কিছুতেই পারছে না। মনে হচ্ছে ও রাসগর বা রনিতের সঙ্গে রিলেশনটা জেনে ফেলেছে কনাদ। একটুখানি পলিটিক্স করে চলতে জানলে ঝামেলা বলে কিছু থাকে না কনাদ। সব সম্পর্কই মিষ্টি মধুর। বুদ্ধি করে চল রঞ্জা। বাইরে দুটো সম্পর্কে জড়িয়ে পড়েছে ও, এদিকে ঘরে কনাদ। এতগুলো সম্পর্ককে জিয়ে রাখা খুবই সহজ কাজ। সাপ লুডো খেলতে বসে সাবধানে দান ফেলতে হয়। সাপের মুখে যেন না পড়ে এই প্রার্থনা সব সময় চলতে থাকে। কিন্তু সাপ লুডো খেলায় খুব মজা অনুভব করে রঞ্জা। খুব মজা। উফ, সাপের মুখে পড়ার আগে ছোট্ট লাফ দিতে হয়। কেউ পর নয় রঞ্জার কাছে, সবাই আপন। সে তোমার আর যে রনিত হোক বা আসগর হোক বা কনাদ। রঞ্জার চারপাশে গ্রহের মতো ঘুরে বেড়াচ্ছে এই তিনজন। এই মায়ামোহকে ত্যাগ করবে কেমন করে রঞ্জা? নিজের কাছে নিজের অস্তিত্বকে অনুভব করাতে এরাই তো সম্বল রঞ্জার। রঞ্জার চারপাশে গ্রহের মতো ঘুরে বেড়াচ্ছে এই তিনজন। এই মায়ামোহকে ত্যাগ করবে কেমন করে রঞ্জা? নিজের কাছে নিজের অস্তিত্বকে অনুভব করাতে এরাই তো সম্বল রঞ্জার। এত আনন্দ, এত খুশি, জীবনটা কতই না সুন্দর। এত প্রেমিকের একত্র সহাবস্থান। রঞ্জা বাঁচবে এদের সঙ্গে, অথচ কেউ কারো অন্তরায় হবে না। এই সাপ লুডো খেলা রঞ্জা ছাড়া কেই বা পারবে খেলতে? প্রেমিকা ছাড়া জীবন শুকনো অনাবাদী জমি। রঞ্জা জীবনকে উপভোগ করতে চায়, ভীষণভাবে বাঁচতে চায়। আজ কনাদের সঙ্গে নতুন করে প্রেমের খেলা শুরু করে দেখবে। কেমন ক্যাবলা হয়ে যাবে কনাদ, সেই মজাটা উপভোগ করতে চায় রঞ্জা। রঞ্জা টেবিলে এসে বসে। কনাদ এখনো এসে পৌঁছয়নি টেবিলে। রঞ্জা ফ্রুট জুসে চুমু দেয়। আসবে কনাদ। রঞ্জার ডাক উপেক্ষা করা কনাদের পক্ষে সম্ভব নয়। আজ ইচ্ছে করেই কনাদের পছন্দের লিফ গ্রিন কালারের শাড়ি পরেছে ও। মুখে যেন মনের ছাপ না পড়ে, সেটাও যেন মাথায় রেখেছে রঞ্জা। রেখেই ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছে। ফ্যাশন ম্যাগ, ওর ফেভারিট ম্যাগ এগুলো। চোখ পত্রিকায় রেখেও কান খাড়া করে শোনার চেষ্টা করছে একটা শব্দ। ঘরের দরজা খোলার শব্দ। কনার দরজা খুলল কি? মনে হচ্ছে আসছে, সে এই দিকেই আসছে। আসুক। টেবিলে এলো কনাদ।
ততক্ষণে ব্রেকফাস্ট ছাড়া রঞ্জার ও কণাদের জন্য অপেক্ষা করছিল। নিবিষ্ট মনে ম্যাগ রেখে ফোনে সুইচ অন করে ঘাঁটাঘাঁটি করছিল সে। কণাদ এসে রোজের মতোই ঘাড় নিচু করে এসে বসল। একবার রঞ্জার দিকে আড়ে তাকালো। রঞ্জা চোখ ফোনে ডিসপ্লে স্ক্রিনের ওপর রেখে কণাদকে দেখে নিল। ভয়ে চোরা মুখ, লোকটা একেবারে নিশ্চুপ। অনেকদিন কথা না বললে যেমন হয় তেমনভাবে শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিল। ক্যাপাচিনো ভালোবাসে কণাদ। কফির কাপের দিকে হাত বাড়াচ্ছে দেখে রঞ্জা থামালো ওকে। তুমি মাল্টিভিটামিনটা খাচ্ছ না এখন? আজকাল তো দেখছি না খেতে। চেহারাটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? লাঞ্চ ঠিকঠাক করো। কণাদ ভারী আশ্চর্য হলো। রঞ্জা কণাদের ভালো মন্দ নিয়ে ভাবছে কবে থেকে। হ্যাঁ করি। অফিস যাবে তো? হ্যাঁ, কেন? বাহ, অফিসে না গেলে হবে? আমি উঠছি, তুমি খেয়ে নাও। রঞ্জা চলে যেতে যেতে বুঝতে পারছিল কণাদ খাওয়া থামিয়ে রঞ্জাকে দেখছে। অবাক হয়েছে সেটা চোখ মুখ দেখেই বুঝেছে রঞ্জা। প্রায় 1 মাস হলো সোহেলার সঙ্গে সম্পর্ক চলছে কণাদের। লাইফটা একেবারে চেঞ্জ হয়ে গেছে ওর। আজও অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে ট্যাক্সি নিয়েছে। এখন বাস বা অটোর জন্য লাইন দিতে ইচ্ছে করে না, অপেক্ষা করতে ইচ্ছেই করে না। মন সোহেলার জন্য ওলট পালট করে। সিগন্যালে দাঁড়ালো গাড়ি। কণাদ গাড়ির কাঁচ তুলে বাইরে শহরটাকে দেখছিল। অজস্র গাড়ির ভিড়ে শহরটা চাপা পড়ে গেছে। পাশের গাড়িটার দিকে চোখ ফেলেছে আলগোছে। সঙ্গে সঙ্গে নিজেকে সিটের গায়ে এলিয়ে দিল। ওকে যেন দেখা না যায়। রঞ্জা ওই গাড়িতে। এদিকে কোথায় যাচ্ছে ও? লক্ষ্য রাখা চাই। কণাদ ড্রাইভারকে বুঝিয়ে বলে পাশের গাড়িটাতে ওর বন্ধু আছে। অনেকদিন পরে আজ দেখা হয়ে গেল। হলো বলা ঠিক নয়, কণাদই দেখেছে, বন্ধু দেখেনি এখনো। তাই কণাদ চায় ওকে চমকে দিতে। গাড়িটা ফলো করতে চায় কণাদ। ব্যাস, সিগন্যাল উঠে যেতেই গাড়িগুলো ঝাঁ ঝাঁ করে স্রোতের মধ্যে ভেসে যাচ্ছে। কণাদের গাড়ি রঞ্জাকে ফলো করছে ঠিকঠাক। রঞ্জা কোথায় যাচ্ছে এদিকে? বেলেঘাটায় ঢুকে পড়ল রঞ্জার গাড়ি। এটা কোথায়? ডান দিকে টার্ন নিচ্ছে গাড়ি। তারক চক্রবর্তী লেন। এখানে কেন এলো রঞ্জা? গাড়ি ঢুকে পড়েছে রঞ্জার গাড়ির পেছন পেছন। একটি হালকা হলুদ রঙের দোতলা বাড়ির সামনে দাঁড়িয়েছে রঞ্জার গাড়ি। এখানে কে থাকে? আসগর। কণাদ গাড়ির কাঁচের ভেতর থেকে উদ্গ্রীব চোখ ফেলে। ওই যে রঞ্জা নেমে পড়ছে গাড়ি থেকে। তখনই বাড়ির দোতলার ব্যালকানিতে দাঁড়ালো এক মহিলা। ধবধবে ফর্সা মহিলার পরনে সবুজ জরিপার শাড়ি। হাত ভরে সোনার চুড়ি নাড়িয়ে রঞ্জার উদ্দেশ্যে হাত নাড়ালো। রঞ্জাও হেসে হাত নাড়ালো। তারপরেই বাড়ির গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল রঞ্জা। অবাক হয়ে গেল কণাদ। কিছু করা ঠিক হবে না এখন। একবার ভেবেছিল বাড়ির ভিতরে ঢুকে পড়বে, কিন্তু সোহেলার সঙ্গে আলোচনা না করে অন্যের বাড়ির ভেতরে ঢোকা ঠিক হবে না। তাছাড়া রঞ্জা কণাদকে এখানে দেখলে না, একদমই ঠিক হবে না। কণাদ গাড়ি ঘোরাতে বলল। মন চেয়ে থাকলো বারান্দার মহিলা আর রঞ্জার হাত নাড়ার ছবিটার দিকে। শিয়ালদার নির্দিষ্ট হোটেলে এলো কণাদ। সোহেলা সব শুনে অবাক হলো না। রঞ্জা কোথায় যাবে কি যাবে না সেসব নিয়ে চিন্তা করার দরকার নেই বলেই ভাবে সোহেলা। লংলেস কামিজের সঙ্গে পালাজো পরা সোহেলা কণাদের চিন্তায় প্রলেপ দেয়। ছেড়ে দাও, অলওয়েজ রঞ্জা রঞ্জা, বোরিং সাবজেক্ট। ও কোথায় যাচ্ছে, কি করছে আমি জানতে চাই না। অস্থির, জেনে হবে কি? ও এখনো কি তোমার জীবনে আছে? নেই না? তুমি রঞ্জাকে ফলো করে
চলে গেলে বেলেঘাটার ঘাটিয়া গলিতে? মাই গড! আর আমি এখানে তোমার জন্য ওয়েট করছি। উফ! ইদানিং কি হয়েছে, সোহেলা আর অপেক্ষা করতে চাইছে না। বলছে, চলো বিয়ে করে নি, না হলে মার কলগিরে ছেলেকে বিয়ে করতে হবে। মা ওদের থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আজও শোধ করতে পারেনি। ওরা প্রস্তাব দিয়েছে, আসলে লোকটার বউটা মরে গিয়েছিল, তাই ওরা চাপ দিচ্ছে। আর মা ভাবছে টাকাটা তো মকুব হয়ে যাবে, অসুবিধে কি? আমার কথা কেউ শুনবে বলো? কিন্তু আমার বউ আছে। কনাদের চোখে রঞ্জার মুখ ভাসে। বউ আছে? সত্যি কি বউ আছে? ওর জন্য ভাবার লোক নেই, সোহেলার মতো করে ভালোবাসার কেউ নেই। ভাবনা ক্রমে হাত পা বাড়িয়ে দিচ্ছে, শরীরের রূপ নিচ্ছে। যদি এমন হতো রঞ্জা বলে কেউ নেই, তাহলে আজ এখনই সোহেলাকে ঘরে তুলে নিত কনাদ। রঞ্জা, রঞ্জা, তুমি নেই, তুমি নেই হয়ে যাও, বাতাসে মিশে যাও তুমি। আর দেখতে চাই না তোমাকে। রাত জেগে জেগে ঘরের প্রতি অনুপরমাণু গুনতে থাকে কোনাদ। উপায় আছে সোহেলা, উপায় আছে রঞ্জা। রোজ সকাল 9টার মধ্যে কারখানায় বেরিয়ে যায় রঞ্জা। হ্যাঁ, উপায় তো আছে। ম্যাজিকটা ফের দেখাতে হবে, স্টেজ থেকে অদৃশ্য করে দিতে হবে রঞ্জাকে। পুরনো ম্যাজিক, কিন্তু ঠিকঠাক দেখাতে না পারলে সব ভণ্ডুল হয়ে যাবে। বি কনসাস কনাদ, মনে করো প্রত্যেকবারের মতো এটাই তোমার প্রথম কাজ। সাবধানে এগোতে হবে, অবজ্ঞা করো না কাজটাকে, তুচ্ছ ভেবো না। না, তুচ্ছ তাচ্ছিল তো নয়, বরং অনেকটা বেশি সতর্ক থাকতে হবে এই কেসে। বাই চান্স একটু ভুল আর কনাদের শিকড় ধরে টান দেবে। হোটেলের রুমে কনাদ সোহেলার মুখ দেখে বুঝল কেস ভালো নয়। কি হয়েছে ডার্লিং? বাড়িতে কি আবার ঝামেলা? কি করব বলো, আমার অন্য উপায় নেই। এবার সেই ছেলেকে বিয়ে করতে হবে। তুমি কিছু করলে না কেন? বউকে খুব ভালোবাসো। উঠে বসে কনাদ। না, ও ভালোবাসে না বউকে। হয়তো তীব্র মোহ ছিল এক সময়, কিন্তু এখন রঞ্জা দূরে সরে গেছে নিজে থেকেই। কনাদ আর কি বা করতে পারে? হাত গুটিয়ে বসে থাকাও সম্ভব নয়। কি করবেটা কি কনাদ? সেই পুরনো খেলা কি খেলতে হবে ফের? একটা থ্রিলার দেখেছিল সেদিন, একজন ক্রিমিনালের সঙ্গে প্রথমেই নিজের মিল খুঁজে পেয়েছে কনাদ। এখন মাঝে মাঝেই 23 ইঞ্চি সিনেমা ডিসপ্লে ডেস্কটপ খুলে থ্রিলার দেখেও। এতে দুটো উদ্দেশ্য সফল হয়: 1, রক্ত চনমনে থাকে, আর 2, পদ্ধতিগুলো কাজে দেয়। সোহেলার মুখটা 2 হাতে তুলে ধরে কনাদ। নেশায় আচ্ছন্ন হয়ে আছে ও, পারবে না সোহেলাকে ছেড়ে থাকতে। ফের রক্তে বান ডেকেছে, তুফান উঠেছে। এই অবিরাম বর্ষণকে উপেক্ষা করার সাধ্য নেই কনাদের। খুব ইচ্ছে করছে কনাদ সোহেলার কানে কানে ইচ্ছেটা জানাতে থাকে। কি করে ইচ্ছেটা পূরণ করা যাবে সেটা নিয়ে আলোচনা করতে হবে সোহেলা। চলো বসি এবারে এই মোম জোছনায়। দুজনে একসঙ্গে আলোচনায় বসে। একটা চমৎকার প্ল্যানের বিন্যাস গড়ে উঠতে থাকে। ঈশান কোণে মেঘ জমে উঠছে, ঝড় একটা আসছে। একটু ধৈর্য ধরো শুধু, আর পরস্পরের হাত। আর কিছু চাই না সহেলা ম্যাডাম। আজ সহেলাকে প্ল্যানটা বুঝিয়ে দিল কনাদ। রঞ্জা ঘরে নেই, আসবে সন্ধ্যের পরে। রাত 8টা 8:30 বেজে যায় কখনো। যা করার তখনই করতে হবে, তার আগে কিছু জোগাড় যন্ত্র রয়েছে। কনাদ একটু তাড়াতাড়ি করছিল। তুমি ধরা পড়ে যাবে না তো? যা করবে খুব বুঝে শুনে করবে, কেউ যেন সন্দেহ করতে না পারে।
আমার জন্য রিস্ক নিও না। আমি বেঙ্গালুরুতে আইটি কনসার্নে অফার পেয়েছি, তেমন হলে ওখানে চলে যাব। কণা তাকায়, মনে মনে ভাবে কেবল কি চাকরি? এতদিন ধরে প্ল্যান কষতে কষতে বিষয় সম্পত্তি নিয়ে ভেবেছে। রঞ্জার কিছু হলে সম্পত্তির মালিক কনাদ। ব্যাঙ্গালোরে গিয়ে কি ঘাস কাটবে কনাদ? শৈলার কাছে একটু সময় চেয়েছেও বাড়িতে ফিরে হালকা জ্বর ভাব হলো কনাদের। শুয়েই ছিল, রাতে কেউ খোঁজ করেনি। সকালে অবশ্য রঞ্জা খোঁজ নিল, অফিস যাবে কিনা জানতেও চাইল। যাবে কনাদ, ওষুধ খেয়েছে আর এখন ঠিকও আছে। 9টার দিকে বেরিয়ে গেল রঞ্জা। বাড়ি ফাঁকা, কমলাও চলে যায়। সে আসে সেই বিকালে। খানিক অপেক্ষা করে রঞ্জার ঘরের দিকে গেল কনাদ। যথারীতি ঘর লক করা। জোগাড় যন্ত্রের ফলস্বরূপ লকের চাবির নকল জোগাড় করা হয়েছে। ঘর খুলে ভিতরে ঢুকল কনাদ। ঘরে 4টে জানালা সেঁটে আটকানো। এসিটাকে বিগড়ে রাখতে হবে, ঘর গরম হবে, শ্বাসকষ্ট হবে এমন চাই। এবারে দরজা ভেতর থেকে বন্ধ করে রাখতে হলে আরও কিছু ব্যবস্থা করতে হবে। বেশ, টুক করে ঘর থেকে বেরিয়ে এলো কনাদ। অফিস যেতে হবে। সন্ধেবেলা রঞ্জা সবে ফিরেছে। কনাদের চিৎকারে সচকিত হয়ে পড়ল সবাই। বাগানে সাপ দেখেছে কনাদ। মাথায় গোল চক্কর ছিল। ফোঁস শুনে তাকিয়ে দেখে কনাদ আর নেই। সাপটা সিঁড়ির দিকে এগোচ্ছিল। ভয়টা প্রকাশ করে ফেলেছে রঞ্জা। যদিও উড়িয়ে দিতে চাইছিল পুরো ব্যাপারটা, কিন্তু শীতল সরীসৃপ রঞ্জাকে চিরকালই শীতল করে দেয়। একবার চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল কনাদ। সদ্য বিবাহিত তখন ওরা, সুখী দম্পতি। সাপের খাঁচার সামনে এসে রঞ্জা এমনভাবে জাপটে ধরেছিল কনাদকে, আজও মনে পড়ে সে কথা। এখন কথা হলো, সাপটা সিঁড়ি বেয়ে উঠে এসে কোথাও যদি লুকিয়ে থাকে। শিরশির করে ভয় মনের আনাচে কানাচে। দুহাতে মুখ ঢেকে বসে থাকে রঞ্জা। কনাদের মুখের নির্লিপ্ত ভাবটা দেখতে পায় না সে। খোঁজাখুঁজি কম হয়নি, কিছু পাওয়াও গেল না। কনাদ সাহস দিয়ে যাচ্ছে, কিন্তু রঞ্জা ভয় কাটাতে পারে না, সিটিয়ে আছে যেন। বিকেল নামতেই বাড়ির সব আলো জ্বেলে দিয়েছে রঞ্জা। আজ বের হতে পারেনি। অফিস থেকে ফোন এসেছে রঞ্জাকে দরকার। কনাদ বারণ করেছিল অসময়ে বের হতে। রঞ্জা কাজ ফেলে রাখতে চায় না বলে বের হলো। মন ভালো নেই। রনিতের সঙ্গে দেখা হয়ে গেল সাউথ সিটি মলের অপোজিটের এক বহুতল ফ্ল্যাট বাড়ির সামনের ওপেন কার পার্কিংয়ে। গাড়ি পার্ক করে নেমে এলো রনিত। দুজনে ঠিক 12 মিনিটে শপিং মল, মলের টপ ফ্লোরে জিম। হাতে বেশি সময় নেই। রঞ্জার সময়ের খানিকটা নিয়ে নিল রনিত। রঞ্জা বাড়িতে ফিরতে চাইছিল তাড়াতাড়ি। মন কু ডাকছে। রঞ্জার গাড়ি ওর অফিসের দিকে বেরিয়ে গেল। রনিত তাকিয়ে থাকে রঞ্জার চলে যাওয়া রাস্তার দিকে। অজস্র গাড়ির আলোয় রঞ্জার গাড়ি মিলিয়ে গেছে। সন্ধ্যের লালচে আলোয় রহস্যময় রাস্তা এক নারীকে গিলে ফেলল। রনিত তাকিয়ে দেখতে থাকে। রঞ্জা কি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে রনিতের জীবন থেকে? শূন্যস্থান পূরণ হয়ে যায়। কে এলো রঞ্জার জীবনে? কনাদ অপেক্ষা করছিল। রঞ্জা বেরিয়ে গেলে কনাদ দীর্ঘশ্বাস ফেলল। কাউকে সুপারি দিয়ে কাজটা করানো যেত, সেই ব্যাপারে সে খানিকটা এগিয়েও ছিল, কিন্তু কথা পাকা হওয়ার আগে এই খবরটা চোখে পড়ে গিয়েছিল। 1.25 লক্ষ টাকার সুপারি নিয়ে কাজটা করেও ধরা পড়ে গেছে যারা, তাদেরই সুপারি দিতে যাচ্ছিল কনাদ। পুলিশের 3rd ডিগ্রি খেয়ে সুপারি প্রেরকের নাম ধাম সব বাদলে দিয়েছে কিলাররা। আসলে ইন্টারোগেশন রুমটা এমন চিজ বাপের নাম ভুলে দেয়, শুধু তা না, বাপ ছিল বা আছে কিনা সেটাও মনে রাখতে দেয় না। শরীর মন সব ভেঙে চুড়ে দেয়। রেজিস্ট্যান্স তো ভেঙে যাবেই, মার্কামারা খুনিগুলো কাদায় পড়ে হাতি হয়ে যায়, কিন্তু এর কোনো মানেই হয় না
কনাদ কপাল চাপড়াতে বাকি রাখে। লাকি বলা যায় নিজেকে, একটু হলেই দেরি করেছে ওদের সঙ্গে যোগাযোগ করতে, নাহলে আজ হয়তো ওই সুপারি প্রেরকের জায়গায় কনাদ নিজে ঝুলত। খবরটা পড়ে মাথা খিঁচড়ে গিয়েছে কনাদের। আরে কি ধাঁচের বিজনেসে নেমেছিস তোরা? নার্ভ ঢিলে পাটি কাহিকা, ফাঁস করলি তো করলি, একেবারে হেগে মুতে সব বলে দিলি। 2 দফায় টাকা দেওয়া হয়েছে, তাও আবার ক্যাশে নয়, চেকে। এই টাকা থেকে ইঞ্জেকশন পুশ করায় অভ্যস্ত ডাক্তার পালের কম্পাউন্ডার সোমনাথকে 20,000 টাকা দেয়া হয়েছে। সব খুলে বলে দিলি তোরা পুলিশের কাছে? মানলি তো, ডাক্তার পালের নামটাও জড়ালি আর সোমনাথকেও জড়ালি। দোষটা নিজেদের ঘাড়ে রাখতে পারলি না? খুনের মোটিভটা কনাদের মোটিভের সঙ্গে অনেকটা মেলে। সুপারি প্রেরকের মোটিভ কনাদের মতোই প্রায়। স্ত্রীর প্রেমিককে খুন করতে সুপারি দেয়া হয়েছিল, আর কনাদের কেস উল্টো। এখানে স্ত্রীকে সরিয়ে দিতে চায় কনাদ, সেটা সোহেলার জন্য। কনাদের অপরাধের একই মোটিভ। সিস্টেম হয়তো পাল্টে যায়, আর সেটা পাল্টে যেতেই পারে। জীবন হলো নদীর মতো, সেখানে প্রচুর মাছ, এক এক মাকে এক এক রকম যাপন চিত্র। যেখানে যেমন সেখানে তেমন চাল দিতে হবে, সেটা ভালো করেই জানে কনাদ। না, পান সুপারির কাজ নয়, সাক্ষী রাখা যাবে না। জীবনে শর্মণী প্রথম খুন নয়, 3 বছরের সৎ ভাইকেও খুন করেছিল কনাদ, তখনও 10। মা মরে গেলে বাবা ফের নতুন বউ বাড়ি নিয়ে এলো। কনাদকে সেদিন থেকে শুতে হলো পাশের ঘরে বেবি পিসির সঙ্গে। রাতে উঠে পিসি পান ছেঁচে খেত, দোক্তার গন্ধে ভরে যেত সারা ঘর। পাশের ঘরে তখন নুপুরের ঝুনঝুন শুনতে পেত কনাদ। নুপুরের ঝুনঝুন আর বাবার আদুরে আবদার। ভাইটা হলো। বাবা যেন ভুলেই গেল কনাদকে। সে কি বেহায়াপনা বাচ্চাটাকে নিয়ে। এখনো মনে হলে গা রিরি করে কনাদের। 3 বছর বয়স হলে জন্মদিনের দিন বাবা বেলুন নিয়ে এসেছিল জয়দেবের স্টেশনারি দোকান থেকে। কনাদ হাত দিয়ে টেনে টেনে ধরে ফুঁ দিয়ে বেলুন ফোলাচ্ছিল বাবার সঙ্গে বসে। একটা বেলুন ফেটে গেল ফোলাতেই গিয়ে, আর তার সাথে সাথেই বাবার জ্বরটা গালে নয়, জ্বালা ধরল বুকে। এখনো কমেনি। সেদিন তো আগুনে জ্বলে উঠল সে। নদীতে স্নান করতে গিয়ে নিয়ে গেল ভাইকে। সৎমা বারণ করলেও শোনেনি কনাদ। নদীর তীরে গিয়ে অনেকটা ভেতরে হাঁটিয়ে নিয়ে গেল ভাইকে। তারপরে আয় বালি দিয়ে খেলি বলে নিজেই বালি দিয়ে নিজেকে ঢেকে দিল। ফের বেরিয়ে এলো। বার 2 এরকম করার পর ভাই খুব মজা পেয়ে নিজেও বাড়ি তলায় ঢুকবে বলে বায়না করছিল। কনাদ ভাইকে বালি দিয়ে এমনভাবে ঢেকেছিল, ভাই বেরই হতে পারেনি। পাগলের মতো ভাইয়ের শরীরের উপরে বালির পাহাড় বানিয়ে চলেছিল কনাদ। পরে ভাইকে রেখে চলে এসেছিল বাড়িতে। ভাইয়ের খোঁজ পড়লে অবাক হয়ে গেছে। আমার সঙ্গেই তো এলো, দেখো কোথাও লুকিয়ে আছে। ক্লাবের ছেলেরা মাইকিং করেছিল ভাইয়ের খোঁজ করে। শেষে বাবার সন্দেহ হয়। বয়স কম ছিল, অপরাধ ঢাকার উপযুক্ত অভিনয় করতে পারেনি বলে ধরা পড়ে গেল বেচারি। ওর বাবা নদীর তীরে গিয়ে খুঁজে খুঁজে বালির ঢিবি পায়। খানিক বালি সরাতে বাচ্চাটার জুতো পরা একটি পা বেরিয়ে আসে। কনাদ ঘটনার গতি বুঝে পালিয়েছিল। ট্রেনে উঠে সোজা অসমের মালিগাঁও। এখনো জানে না বাবা বেঁচে আছে কিনা। ইচ্ছেই হয় না বাবা নামটা উচ্চারণ করতে। না, কনাদ ভাবে পুরনো কাসুন্দি ঘেটে আর দেরি করা ঠিক হবে না। এবারে রঞ্জার ঘরে যেতে হবে। এগিয়ে গেল কনাদ। রঞ্জার ঘরের এসিটা বিগড়ে রাখা আছে। ঘরের প্রতিটি কোণ নজর দিয়ে দেখল সে, কোথাও কোনো ফাঁক যেন না থাকে। ভেতর থেকে লক করার ব্যবস্থা আছে দরজায়, ডাবল লক। চাবি লুকোতে হবে। ড্রেসিং ইউনিটের ওপর চাবি থাকে। ওই তো, ওই যে। দরজা ভালো করে বন্ধ করে দেবে রঞ্জা। জানালায় তালার ব্যবস্থা করেছে কনাদ।
লক করবে দরজা। এইবারে নানা শেডের আলো আছে এ ঘরে। আলোগুলো নষ্ট করো কনাদ, একটা লো পাওয়ারের আলো রাখো। অল্প অল্প আলো চাই, আলো ছায়ায় কিছু তো একটা আছে। না, কিছু নেই। আঁকা বাঁকা অবয়ব চোখে দেখাতে হবে, না হলে মজা কোথায়? একটা করে আলো নষ্ট করে কনাদ। খুলে রাখে দুটো বাল্ব। মেঝের কাছাকাছি হালকা হলুদ আলো রহস্য সৃষ্টি করছে। এবারে ফাইনাল টাচ রঞ্জা। তোমার বিছানার ওপর পড়ে রয়েছে সেই সিঁড়ি বেয়ে ওঠা আসা সাপ। পকেট থেকে রাবারের সাপটা রঞ্জার বিছানায় রাখতে হবে। রঞ্জা সাপের ভয়ে দরজা বন্ধ করে বিছানায় শুতে যাবে। বিছানায় জম অপেক্ষামান। রঞ্জা তা জানে না। জানার পরেই দরজা খুলে বের হতে চাইবে, কিন্তু দরজা তো বাইরে থেকে লক করা। কি করে বের হবে রঞ্জা? আর কনাদ থাকে একেবারে অপোজিটে। কি করে জানবে রঞ্জার ঘরে কি হচ্ছে? কাল সকালে দরজা খুলে সাপটা লুকিয়ে ফেললেই হবে। আরে ফোন, ওটার কথা তো মাথায় আসেনি। রঞ্জা কাউকে ফোন তো করতেই পারে। ফোনটা হাপিস করা চাই কনাদ। সেই ব্যবস্থা হয়ে যাবে। রঞ্জা এলে আগেই বেডরুমে ঢুকতে দেওয়া যাবে না। কথায় কথায় ব্যাগের থেকে বা যদি হাত থেকেই ফোনটা নিয়ে নেওয়া যায়, তাহলে এবারে দরজা বন্ধ করে বা ধরা যাক লক করা হলো। কনাদ একটা একটা করে কাজ করতে থাকে। একসময় বন্ধ ঘরের ভেতরের প্রায় আলোহীন ঘরের বিছানার উপর সাপটাকে রাখা কুশনের পিছনে রাবারের সাপটা অন্ধকারে জ্যান্ত হয়ে গেল। কিলবিল করে উঠল। ত্রাসে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কনাদ। এই আধো অন্ধকার বিছানার ওপর সাপটা নড়াচড়া করছে। এতক্ষণ কনাদের পকেটে থাকা রাবারের সাপ জীবন্ত হয়ে গেল। একটা সাপ নাকি দুটো সাপ এখানে। কিছু বোঝা যাচ্ছে না। শ্বাস বন্ধ হয়ে আসছে। এখনই পালাতে হবে। দরজার চাবি? কনাদ জানে চাবি কোথায়, কিন্তু বাইরে থেকে বন্ধ করে দিয়েছে কেউ দরজা। অল্প হলুদ আলোয় কিছু ভালো করে দেখা যাচ্ছে না। কোথায় পালাবে কনাদ? কনাদ কি করবে কিছুই বুঝতে পারছিল না। সাপটা সোজা হয়ে কনাদের মুখ বরাবর যেন, এ কি সাপের চোখ নাকি রঞ্জার? কনাদের চোখে চোখ রাখে একজোড়া শীতল চোখ। তারপর সেটা স্থির হয়ে থাকে। মজা করেই যেন কালো চ্যাপটা মাথাটা দুলে উঠল, হেসে উঠল শব্দ করে। পড়ে গেল কনাদ। পদ্মগোখরো নড়ে চড়ে কনাদের শরীরের উপর আলপনা আঁকতে থাকে। তার মাথায় একখানি গোল চক্কর। একটু বেশি রাতে ফিরেছে রঞ্জা। কফি চাই। কনাদ কোথায়? কনাদ খাবে কিনা দেখ না। তিনি তো আবার ক্যাপাচিনো ছাড়া অন্য কোনো কফি খাবেন না। কি যে এত ক্যাপাচিনো ক্যাপাচিনো! কমলা, কফি! আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে কমলাকে ডাকে। রঞ্জা সুরেলা গলায় কমলাকে ডেকে উঠে বেডরুমের দিকে যাচ্ছিল। সেতারের তারের রিনরিনে ঝংকারের মতো সেই সুর হাওয়ায় ভেসে উঠল। ভাসতে ভাসতে পদ্মগোখরো শীতল শরীরে শিহরণ জাগিয়ে তোলে। অল্প দুলে ওঠে সে। লাল হলুদ কুশনের নিচে ঢুকে গিয়ে ঠান্ডা ঠান্ডা শ্বাস ফেলে। উনি ফেরেননি। আমি তো অনেকক্ষণ দেখিনি। ফিরলে দেখতে পেতাম ঠিক। কনাদকে অনেকক্ষণ দেখেনি কমলা। এইসব শুনে একটু অবাক হলো রঞ্জা। কনাদ এত দেরি তো করে না, তাহলে এখনো বাড়িতে আসেনি কেন? রঞ্জা বেডরুমের দরজা না খুলে বসার ঘরে চলে আসে। এখানেই কফি খাবে। খুব টেনশনের পর শরীর ছেড়ে দেয়। টায়ার্ড ফিল করে রঞ্জা। ফোন করে একটা। একটু অপেক্ষা। তারপর চলে এলো সোহেলা। আজ সারাক্ষণই সোহেলার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। এখন এলো সোহেলা, সঙ্গে ওর চেনা সাপুরে। একটা ২০ দাঁতযুক্ত পদ্মগোখরো দিয়েছে লোকটা। গোখরোর নিকট আত্মীয় এই সাপ মারাত্মক নিওটক্সিন ও সাইটোটক্সিন বিষযুক্ত।
কামড়ানোর পরে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা হয় আর জায়গাটা ফুলে ওঠে। হিলে হিলে লম্বা কালো লোকটা মানে সাপুরেটা এসেছে সাপটা নিয়ে যাবে বলে। 10,000 টাকা নিয়েছে এক রাতের জন্য, এবারে নিয়ে যাবে বলে এসেছে। নিজের বেডরুমের লক খুলে দিয়ে সরে এলো রঞ্জা। ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকে সাপটাকে নিয়ে যাক সাপুরেটা। বিছানার ওপরে একটা কালো রাবারের সাপ আছে, সেটা সোহেলা নিতে পারে কণাদের স্মৃতিচিহ্ন হিসাবে। সোহেলা কণাদের পরামর্শে অনলাইনে কিনেছিল ওই রাবারের কালো মাম্বা। 42 ইঞ্চি হয়েছে 2,251 টাকা দিয়ে। সেটা পাল্টে কখনো যে গোখরো হয়ে যাবে ভাবতে পারেনি কণাদ। ওকে দোষও দেওয়া যায় না, এটা কেই বা ভাবতে পারে। ম্যাডাম, আমি সেদিন স্লাইট ভয় পেয়েছিলাম। যেদিন আপনাকে ফলো করে বেলেঘাটায় আমার বাড়িতে পৌঁছে গিয়েছিল কনাথ স্যার, আমার মাকেও দেখেছিল বারান্দায়। খোঁজ করলেই আমি ধরতে যেতাম। মনটা ঘুরিয়ে দিতে অনেক কথা বলতে হয়েছিল। হাসছিল সোহেলা। রঞ্জা চমকে উঠল সোহেলার হাসি দেখে। কেমন একটা হিস শব্দ হলো মেয়েটার হাসিতে। উফ, বিশাল ঝামেলা হয়ে গেল। চোখ বুজে থাকে রঞ্জা। নেক্সট স্টেপ নিয়ে ভাবতে হবে। পুলিশ। থানায় খবর দেওয়ার আগে একজন ডাক্তার, তারপরে দরকারে মানে ডাক্তারকে ম্যানেজ করা গেলে ভালো, না হলে পুলিশকে ইনফর্ম করতে হবে। কাজ মিটে গেল মসৃণ গতিতে। সোহেলা দাঁড়িয়েছিল। রঞ্জা শর্ত অনুযায়ী চেক লিখে দিল। ভালো কাজ করেছে মেয়েটা। কনাদকে সরিয়ে দিতে দুর্দান্ত প্ল্যান কষেছিল কনাদের বউ। কিন্তু কনাদ কি ভাবে, কোন ভাবনায় চলছে জানতে বা বলা ভালো, কনাদকে নিজের পথ থেকে সরাতে সোহেলাকে ফিট করেছিল রঞ্জা। ভুল করেনি। কনাদের মনের কথা, প্ল্যান সবই জানিয়েছিল সোহেলা। এবারে বাই সোহেলা, ডাক্তার ডাকতে হবে। কনাদ মনে পড়ে আছে, একটা সাপকে দেখেছিল কনাদ। সেই সাপ কখন রঞ্জার ঘরে ঢুকেছিল কেউ জানে না, কিন্তু কনাদ কেন ওর ঘরে ঢুকেছিল সে কথা রঞ্জা কেমন করে জানবে? ভয়ে যে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে, শোকে পাথর হয়ে যাচ্ছে। ও তো কনাদের বউ। বিয়েটা ভুল ছিল সে কথা নাই বা জানলো কেউ। আর হ্যাঁ, সোহেলা আর সাপুরেটা সাপটাকে নিয়ে যাক তাড়াতাড়ি। ওন ঠান্ডা মাথার সরীসৃপ সহ্য হয় না রঞ্জার। কি বিশ্রী চেহারা! উফ, দেখলে যেন হাড় হিম হয়ে যায়। রঞ্জা কফিতে ঠোঁট ছোঁয়ায়। জীবন তো জাস্ট শুরু হলো। ওয়াও! একটা ফোন রনিতকে না আসগরকে? না, দুজনেই থাকুক। যে তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে তাকেই। বাইরে অন্ধকার ঘন হয়ে আসছে। সাপের মতো নড়ে চড়ে কুয়াশা নেমে আসছে। শেষ হলো রঙিন সাপের নাচ। সমগ্র পরিচালনায় টিম শব্দকথা অফিসিয়াল, শব্দ সংযোজন এবং আবহে বিশ্বদীপ, প্রচ্ছদ আকাশ। তাহলে কেমন লাগলো আমাদের প্রথম গল্প? বছরের প্রথম গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গল্পের আসরের অংশ হতে ভুলবেন না। এবং আরেকটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে সামনের সপ্তাহে আসছে অনেক দিন পর সিক্রেট আইয়ের এজেন্ট, সিক্রেট আইয়ের অফিসার সুব্রত সেন, যার প্রথম গল্প নক্ষত্র পতন। আপনাদের মধ্যে এখনও যারা যারা শোনেননি তারা প্লিজ শুনে আসুন, কারণ এর পরের গল্পটি আসছে সামনের সপ্তাহে এবং কথা দিচ্ছি সেই গল্পটিও আগেরটার মতোই আপনাদের মন জিতে নেবে। বেশ, তাহলে এখনের মতো চলি। নমস্কার।